টিভির বিশেষ আয়োজন গণতন্ত্রের সংলাপে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সেলিম আমরাও খান। ২৩ দিনের ব্যবধানে পদ্মা সেতুর ৩টি পিলারে ধাক্কা খেয়েছে ৪টি ফেরি। এতে পিলারের পাইল ক্যাপের পলেস্তারা উঠে তৈরি হয়েছে গর্ত। পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা এড়াতে ঘাট স্থানান্তর করতে যাচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়। পাশাপাশি ঘাট স্থানান্তর না হওয়া পর্যন্ত বাংলাবাজার শিমুলিয়া রুটে রো ফেরি না চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে বাজারে অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ, কিন্তু কারণ কি? বহুদিন ধরেই ই কমার্স প্ল্যাটফর্মের বিরুদ্ধে প্রতারণা ও গ্রাহক ভোগান্তির অভিযোগ উঠেছে। এসব নিয়েই দর্শক আজ আমাদের আলোচনা করব গণতন্ত্রের সংলাপ অনুষ্ঠানে। প্রথম পর্বে আমাদের আলোচনা বিষয় পদ্মা পিলারে ধাক্কা, সহিংসতা, দুর্ঘটনা নাকি অন্য কিছু। আর এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সাংবাদিক নজরুল কবির, অনলাইনে যুক্ত আছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী এবং এমপি এবং বুয়েটের নৌযন্ত্র কৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মীর তালেকারি। দ্বিতীয় পর্বের বিষয় বাজারে কাঁচামরিচের ঝাঁজ। আলোচনা করবেন হিলি স্থলবন্দর আমদানিকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি হারুনা রশিদ এবং ক্যাবের সহসভাপতি এস.এম. নাজির হোসেন। তৃতীয় পর্ব ই কমার্সের প্রতারণা ও গ্রাহক ভোগান্তি। আলোচনা করবেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হামিদুল মিসবাহ, বেসিকের সাবেক সভাপতি, আজকের ডিল.কমের প্রতিষ্ঠাতা ফাহিম মাসুর এবং পাঠাওয়ের প্রেসিডেন্ট ফাহিম আহমেদ। প্রশ্ন করতে অথবা মতামত জানাতে ফোন করুন স্ক্রলে দেখানো নম্বরে অথবা লিখুন ফেসবুকে। জানিয়ে রাখছি অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি সম্প্রচার হচ্ছে। যাচ্ছি মূল আলোচনা। প্রথম পর্বে আলোচনায় পদ্মা পিলারে ধাক্কা, সহিংসতা, দুর্ঘটনা নাকি অন্য কিছু। প্রথমেই আমি শুরু করতে চাই নজরুল কবির, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি জানেন যে আমরা আলোচনা করেছি যে পদ্মা সেতু, যেটি বাংলাদেশের মানুষের স্বপ্নের সেতু, সেই সেতুতে 4টি ধাক্কা লেগেছে মাত্র 23 দিনের ব্যবধানে এবং সর্বশেষ আজকে ধাক্কা লেগেছে এবং পলেস্তারা উঠে গেছে। এবং যদিও বারবার বলা হয়েছে যে এ নিয়ে তদন্ত হবে, ষড়যন্ত্র কিনা সেতুমন্ত্রী বলেছেন, কিন্তু 3টি ধাক্কা লাগলো, কিন্তু তারপরে এ ব্যাপারে কোনো তদন্ত হয়েছে, কিন্তু এ ব্যাপারে কোনো সতর্কতা অবলম্বন করা হয় না। বিষয়টিকে আপনি কীভাবে দেখবেন? অনেক ধন্যবাদ। দেখুন, এই যে ধাক্কা লাগতে পারে এরকম শঙ্কার কথা নিয়ে কিন্তু যখন পদ্মা সেতুর পিলার স্থাপনের কাজ চলছিল সেই সময় কথা উঠেছিল এবং সেই সময়ে কিন্তু বলা হয়েছিল যে এক ধরনের প্লাস্টিক পলেস্তারার উপরে আরেকটা প্লাস্টিক কাভার দেয়া যায় কিনা। কারণ একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের পদ্মা সেতুর পিলারের যে মূল যেই থাম, তার নিচের যে অংশটুকু সেটি কিন্তু মূল থামের চেয়ে অনেক বড় এবং তার আকৃতিটি হচ্ছে আপনার অনেকটা রম্বসের মতো, অর্থাৎ 6টি কোণা মানে কর্নার আছে তার সেই সেতুটির, যারা আমরা কাছে থেকে তৈরি হওয়ার সময় দেখার সুযোগ পেয়েছি গণমাধ্যম কর্মী হিসেবে, আমরা সেটা লক্ষ্য করেছি এবং পরবর্তীতে এখনও দেখা যায়, যেহেতু এখন বর্ষাকাল হলেও পানি অতটা না হলেও উপর থেকেই বোঝা যাচ্ছে। এখন এই যে সতর্কতার প্রশ্নটি বলা হচ্ছে, আমরা তো জানি যে এটি রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে পুরো কাজটির সঙ্গে সেনাবাহিনীরও একটি সম্পৃক্ততা আছে। আজকে এখানে নৌ পরিবহন মন্ত্রী আছেন, যেহেতু এখানে আজকে আলোচনায় পেয়েছি, তার কাছ থেকে হয়তো আরও বিস্তারিত জানতে পারবো। তবে আমি শুধু বলতে চাই একটি জিনিস, যে আজকে সকালে একই সঙ্গে উনি সরজমিন পরিদর্শনে গিয়েছিলেন, কিন্তু তার আগেই, অর্থাৎ উনি সকালবেলা পৌঁছানোর আগেই সকালবেলা আজকে যে ধাক্কাটির ঘটনা ঘটেছে সেটি যখন গণমাধ্যম কর্মী হিসেবে আমরা খোঁজ নিতে গেলাম, তখন জানলাম যে ফেরি চালক দাবি করেছেন যে তিনি যেই ফেরিটি নিয়ে আজকে গিয়েছেন এই ফেরিটি চলাচলের অনুপযুক্ত, কারণ এখন পদ্মায় স্রোত বেশি। সেটি জানিয়ে তিনি দুদিন আগেই একটি চিঠি দিয়েছিলেন বিআইডব্লিউটিসিকে, কিন্তু তারপরেও সেখান থেকে রেসপন্স করা হয়নি। এখন আপনি যে প্রশ্নটি করেছেন যে সতর্কতার প্রশ্ন, সেই সতর্কতার জায়গাটা তো আসলে একটি সমন্বিত ব্যাপার, কোনো একক পক্ষে নেওয়া সম্ভব না। তারপরে আরও একটি ব্যাপার দাঁড়িয়েছে যে ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ভারী যানবাহন নিয়ে চলাচল করবে না। আমার ব্যক্তিগতভাবে গণমাধ্যম কর্মী হিসেবে মনে হচ্ছে যেটি বর্ষাকাল, বিশেষ করে বর্ষাকালে এইখান থেকে ঘাট না সরালে এবং এই রুটটি চেঞ্জ না করলে। এটি একটি প্রসঙ্গ আছে, কিন্তু আমি বলতে চেয়েছি যে যখন আপনি জানেন যে 9 আগস্ট, 23শে জুলাই এবং আজকে সর্বশেষ ধাক্কাটি লাগলো, কিন্তু সেতুমন্ত্রী ওখানে পরিদর্শন করেছেন এবং তিনি কিন্তু কয়েকটি কথা ক্যাটাগরিগুলি বলেছেন। আমি সেই প্রেক্ষাপটে প্রশ্ন আপনি করতে চাচ্ছি। উনি বলেছেন এটি তুচ্ছ ঘটনা নয় এবং চালকের অদক্ষতাকে বলেও এটি এড়িয়ে যাওয়া যায় না,
হ্যাঁ, এবং এটি খতিয়ে দেখা হচ্ছে সর্ষের ভিতরে ভূত আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। এ কিন্তু প্রথম থেকেই বলে আসছে, যদি এই কথাগুলো নিয়ে বলেই থাকবেন তাহলে কেন সতর্কতা হওয়া গেল না, কিংবা সর্ষের ভিতরে যদি ভূত থেকেই থাকে তাহলে সেই ভূতকে কেন বের করা গেল না, এই প্রসঙ্গটি আমি নিয়ে আলোচনা করতে চাইছি। আপনি কি বলবেন এখানে? সেই জায়গাটার ক্ষেত্রে দেখুন, পদ্মা সেতুর বিরোধী একটি বড় চক্র তো রয়েছেই, এবং তারা যেরকম অপ্রকাশ্য প্রকাশ্য জাতীয় আন্তর্জাতিকভাবে রয়েছিল। এমন কথাও বলা হয়েছিল, বাংলাদেশে একটি বৃহৎ রাজনৈতিক দলের প্রধান বলেছিলেনই যে পদ্মা সেতু ভেঙে পড়ে যাবে, ওই দিক দিয়ে যেন বাস চলাচল না করা হয় ইত্যাদির অনেক প্রচারণাই আমরা শুনেছিলাম। কিন্তু সমস্ত কিছুর পরেও বাংলাদেশের মানুষের সরাসরি অংশগ্রহণে আমি বলবো যে এই পদ্মা সেতুর পেছনে বাংলাদেশের প্রতিটি নাগরিকের অর্থ বরাদ্দ রয়েছে। নজরুল কবির, আপনি কি মনে করেন যে আপনি যে কথাগুলো বললেন যে তার সঙ্গে কি এই ঘটনাগুলো কি সম্পৃক্ততা আছে বলে আপনি মনে করেন? যে ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, সেতুমন্ত্রী নিজেই বলেছেন যে দেশি বিরোধী ষড়যন্ত্র আছে, আপনি বলেছেন। আমি সেই জায়গাটাই বলছি যে অস্বাভাবিক কিছু না। কারণ চালক তো চিঠি দিয়েছেন না, আগে 11 তারিখে চিঠি দিয়েছেন চালক, তারপরে কেন কর্তৃপক্ষ সেই বিষয়ে উদ্যোগ নিল না, বা কেন গাফিলতি কিনা আপনি বলবেন তাহলে এটি ষড়যন্ত্র? আমি ষড়যন্ত্র এখনই বলতে চাই না, কারণ খুব সহজকাটে কনস্পিরেসি থিওরি আমরা আবিষ্কার করার চেষ্টা করি, বাট আমি মনে করি আন্তরিকভাবেই তদন্ত করে দেখা উচিত, যেহেতু দায়িত্বশীল। তাহলে ষড়যন্ত্রের কথা বলছে কারণ মন্ত্রী নিজেই বলেছেন দেশি বেশি ষড়যন্ত্র আছে, কি কারণে বলা হচ্ছে? এটি হয়তো উনি ভালো ব্যাখ্যা দিতে পারবেন, তবে আমার যেটা মনে হয় যে একটি অংশ তো রয়েছে সমাজে যারা আপনার এই পদ্মা সেতু ভালোভাবে চলুক এটা চায় না, এবং এটি সরাসরি তারা রাজনৈতিক বিরোধিতা করেছে। কারণ পদ্মা সেতু আমাদের এক ধরনের স্বাধীন সার্বভৌম মানসিকতার পরিচায়ক, ফলে এটাকে যদি আঘাত আনা যায় তাহলে অর্থাৎ আপনি বলছেন যে ষড়যন্ত্র থাকতে পারে। নজরুল কবির, আবারও আমি আপনার কাছে আমি আসবো। ডক্টর মীর তারেক আলী, আপনি বলেন যে কেন বারবার একই ঘটনা ঘটছে? জি, ধন্যবাদ। পদ্মা সেতু হচ্ছে আমাদের প্রাণের সেতু, পদ্মা সেতু আমাদের স্বপ্নের সেতু। আমরা দেখলাম যে অল্প কয়েকদিনের ব্যবধানে চারটা দুর্ঘটনা ঘটলো। যে আমাদের BRWTCর যে ফেরি, 4টা ফেরি এই পদ্মা সেতুর পিলারের চারপাশে যে পায়ার রয়েছে সেই ক্যাপ পাইলিং এর উপরে এসে আঘাত করলো। এখন এত অল্প সময়ের মধ্যে এই যে 4টা ঘটনা ঘটলো, এটাকে আসলে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, এবং এই জন্য আমি মনে করি যে পুরো ব্যাপারটা নিয়ে আরো ব্যাপক তদন্ত হওয়া উচিত। আসলেই এখানে ব্যাপারটা কি সেটা অনুসন্ধান করার জন্য আমি একটু টেকনিক্যাল গ্রাউন্ড থেকে বলি যে এখানে যদিও বলা হচ্ছে যে আমাদের নৌপথে যে নৌযানগুলো চলে সেই নৌযানের মধ্যে থেকে সর্বোচ্চ ক্ষমতার যে নৌযান সেটা যদি আপনার 15 বা 30 নট বেগে এসে হিট করে, তারপরে এটার ক্ষতি হবে না। কিন্তু এই ব্যাপারটাকে এরকম হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই, এটাকে আসলে আমাদের আরো ব্যাপকভাবে দেখতে হবে। এবং এখানে যেই ব্যাপারটা দাঁড়িয়েছে যে আপাতত আমরা যদি ঘাটটাকে সরিয়ে নেই তাহলে হয়তো এই ধরনের দুর্ঘটনা আপাতত ঘটবে না, কিন্তু ভবিষ্যতে আমাদের যদি এই রুটটা ব্যবহার করতে হয় তাহলে কিন্তু এই মানে পদ্মা সেতুর নিচ দিয়ে আমাদের নৌযানগুলো যাতে নিরাপদে চলতে পারে, মানে নৌযানগুলো যাতে নিরাপদে থাকে। ডক্টর মীর তারেক আলী, আপনি বলুন যে তাহলে এত প্রবল স্রোত পদ্মাতে আছে, আমরা 4টি দুর্ঘটনা দেখলাম, তাহলে ডিজাইনিং এর ক্ষেত্রে কোনো সংকট আছে কিনা, বা এই ব্যাপারে আপনি কি বলবেন? কোনো পরিকল্পনা, কোনো সমস্যা আছে কিনা? অবশ্যই এখানে আমাদের যে ফেরিগুলো এখানে চলছে সেই ফেরিগুলো আসলে আমাদের ডিটেইলড একটা সার্ভে করা দরকার, অর্থাৎ এর কাঠামোগত এবং যান্ত্রিক এই ব্যাপারগুলোতে কোনো ধরনের ত্রুটি রয়েছে কিনা সেগুলোকে সার্ভে করলে কিন্তু বেরিয়ে আসবে যে কোনো ত্রুটি রয়েছে কিনা, এবং সেটাকে সংস্কার করতে হবে। এরপরে এখানে যেই ইঞ্জিনগুলো ব্যবহার করা হয় এখন কোনো সার্ভের প্রশ্ন আসবে যখন এত কোটি টাকার একটি সম্পদ, জাতীয় সম্পদ, সেখানে করার আগে কি এইগুলো করা যেত না? যে সেতু এখন উদ্বোধন করা নেই তার আগেই 4টি ধাক্কা, এবং আরো ভবিষ্যতে আর কি ঘটে আমি জানি না, কিন্তু সেক্ষেত্রে করা যেত কিনা, এখন কেন এই প্রশ্ন উঠবে? সেটি করা যেত, কারণ পদ্মা সেতুর মূল ডিজাইনে কিন্তু শুধুমাত্র নৌযানের ইম্প্যাক্টের ক্ষেত্রে যে ধরনের ক্ষতি হতে পারে সেটাকে কনসিডার করা হয়েছিল, কিন্তু এখানে আদার যে ফ্যাক্টরগুলো, যে অর্থাৎ নৌযানগুলো যে চলবে তাদের পক্ষ থেকে যে নিরাপত্তামূলক ব্যবস্থা সেটা বোধহয় আরো সিরিয়াসলি কনসিডার করা উচিত ছিল আমি মনে করি। তাহলে হয়তো এই ধরনের দুর্ঘটনা এড়ানো যেত, এবং আমরা যদি এখনই এই ব্যাপারে আরো সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ না করি তাহলে হয়তো ভবিষ্যতে আরো বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকতে পারে। তো আমি যেটা মনে করি যে আমাদের নৌযানগুলোকে এখনো সুযোগ আছে, যে নৌযানগুলো চলছে
সেগুলো আসলে সেফ কিনা সেটা দেখা, এবং নৌযানের চালক যারা আছেন তারা যথেষ্ট অভিজ্ঞ, কিন্তু এখানে স্রোতের কারণে নৌযানগুলোকে তারা কন্ট্রোল করতে পারছেন কিনা বা অন্য কোনো ধরনের ডক্টর মীর সমস্যা তারেক আছে আলী, কিনা। 4টি ঘটনা ঘটলো এবং পরপর কয়েকটি ঘটনা ঘটলো, তারপরেও এখন এই প্রশ্নগুলো কেন আসবে? আপনার কাছে আমি আসবো। একজন দর্শক টেলিফোনে আছে, ফোনটি নেই। দর্শক, আপনার পরিচয় দিয়ে বলুন আপনার প্রশ্নটি সংক্ষেপে। হ্যালো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আজিমুল ইসলাম শামীম নারায়ণগঞ্জ থেকে বলছি। জি বলুন শামীম। যে আমি জানতে চাচ্ছি যে পদ্মা সেতুর যে পিলার গুলো আছে সেই পিলার গুলোর স্ট্রেংথ কতটুকু, অর্থাৎ কতটুকু টিকেট ব্যাগে হিট করলে, এবং যদি 4টা পিরিয়ড দুই দিক থেকে হিট করে তার লংজিভিটিটা কতটুকু স্ট্রেংথ আছে, সেটা কি আমাদের কনসিডার করা আছে কিনা? ধন্যবাদ। ডক্টর মীর তারেক আলী, আপনি বলেন যে দর্শক প্রশ্ন করেছে যে কতটুকু লোড নিতে পারে, হিট লোড নিতে পারে, এই বিষয়ে প্রশ্ন তুলেছেন। এটি আপনি বলবেন, কি তার সঙ্গে বলুন যে এখন কোন এই প্রসঙ্গে উত্থাপিত হচ্ছে যখন পদ্মা সেতু উদ্বোধনী হলো না, অর্থাৎ নির্মাণ পর্যায়ে আছে, এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? স্ট্রেংথের যে ব্যাপারটা, সেটা আমি কিছুক্ষণ আগে কিছু রিপোর্ট দেখছিলাম। সেখানে আমি দেখলাম যে আমাদের বঙ্গবন্ধু ব্রিজে যে ইম্প্যাক্ট লোডটা কনসিডার করা হয়েছে, আমরা যদি ধরি সেটা হচ্ছে 5 মেগা নিউটন, পদ্মা সেতুর ক্ষেত্রে সেটা প্রায় 5 গুণ, 23.5। তো যথেষ্ট ইম্প্যাক্ট লোড হিসাব করে এটা আসলে ডিজাইন করা হয়েছে। আর আমরা যদি আসি যে এখন আসলে কেন এই ব্যাপারগুলোকে আমরা কনসিডার করছি, আগে কেন করলাম না, এটা আমার মনে হয় যে এটা আরো সিরিয়াসলি আরো আগে থেকে আসলে কনসিডার করা উচিত ছিল। তারপরেও এখনো সুযোগ যেহেতু রয়েছে, তো এটাকে আমাদের যত দ্রুত সম্ভব এটাকে আসলে রেকটিফাই করে ফেলতে হবে। ধন্যবাদ আপনাকে। খালিদ মাহমুদ চৌধুরী, এমপি, আপনি বলুন যে আপনি তো পরিদর্শন এখানে গিয়েছেন এবং আপনি বলেছেন যে হৃদয়ে লাগে, পদ্মা সেতুতে আঘাত লাগে, নিশ্চয়ই জাতিরই এটি লাগে। আপনি বলুন যে এটি বারবার কেন ঘটছে? না, ধন্যবাদ আপনাকে। আসলে আহ, আমরা গত 20 তারিখ জুলাই এবং 23 তারিখে দুইটি ঘটনা ঘটার পরে সচিবের নেতৃত্বে সেখানে একটি মানে সরেজমিনে পরিদর্শন করতে গিয়েছিল, কিছু ইনস্ট্রাকশন দিয়েছে এবং তদন্ত কমিটি করা হয়েছিল। সে তদন্ত রিপোর্ট আমাদের কাছে প্লেস হওয়ার ঠিক একদিন পরেই 9 আগস্টে একটা বড় ঘটনা ঘটলো। তো আজকে যখন আমি গতকালকে আমি জামালপুরে ছিলাম, বগুড়ায় ছিলাম, আজকে সকালবেলা আমার সেই যে কার্যক্রমগুলো সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা এটা পরিদর্শনে যাওয়ার কথা। এর মধ্যেই কিন্তু আমরা সকালবেলা উঠে জানতে পারলাম যে কাকলি নামে একটি ফেরি সেখানে পিলারের সঙ্গে ধসা খেয়েছে। তো এগুলা আসলে খুবই দুঃখজনক, দুর্ভাগ্যজনক। কারণটা হচ্ছে পদ্মা সেতুর জন্য নয়, পদ্মা সেতু হচ্ছে পৃথিবীর অন্যতম একটি মানে সলিড স্থাপনা। পদ্মা সেতুর কোনো ক্ষতি হচ্ছে না এই ঘটনাগুলোতে। ক্ষতিটা যেটা হচ্ছে মানুষের অনুভূতিতে আঘাত করতেছে। সারা বাংলাদেশের 16 কোটি মানুষ যারা কখনো পদ্মা সেতু পাড়িও দিবে না, তারাও কষ্ট পাচ্ছে এটাতে, যে এটা আমাদের পদ্মা সেতু, এটা আমাদের টাকা। এই পদ্মা সেতুটা জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে কম বেগ পেতে হয়নি জাতীয় আন্তর্জাতিক ভাবে। সেই ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলার জনগণকে নিয়ে তিনি পদ্মা সেতুটা আজকে বাস্তবায়ন করেছেন। এই যে জায়গাটা, এইটা কিন্তু মেনে নেওয়া যাচ্ছে। সারাদিন মনে করেন যে আমি শত শত টেলিফোন মেসেজ বিভিন্ন ভাবে আমরা আজকে যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আপনি দেখেন, এটা বোঝা যায় যে মানুষ কোন অনুভূতির কোন জায়গায় পদ্মা সেতুটা আছে। তো এইটাই হচ্ছে, দেখেন এই যে সেখানে ফেরির ক্ষতি হচ্ছে, ফেরির মধ্যে জানমাল থাকতেছে, এই ফেরি সেখানে মানুষও তো আছে, জীবন হানিও তো ঘটতে পারতো যেখানে। মানে সেখানে ডুবে গেলে কত বড় একটা ভয়ঙ্কর কথা। আন্তর্জাতিক ভাবে আমরা কতটুকু প্রশ্নবিদ্ধ হয়ে যেতাম। আমাদের এই যে নৌ সেক্টর, এগুলো অনেক বড় বিষয় পদ্মা সেতু থেকে। কিন্তু পদ্মা সেতু মানুষ মনে করছে, মানুষ তো সবাই টেকনিক্যাল না। আজকে যখন আমরা পদ্মা সেতু কর্তৃপক্ষের সঙ্গে কথা বললাম, তারা তো মানে তারা যে আমাদের যেখানে বসলাম, যে পদ্মা সেতু ধাক্কা খেয়েছে বলেই আমরা এখানে বসার সুযোগ পেলাম। সো কাইন্ড, মাই গড। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ধাক্কা খেয়েছে বলে আমরা বসার একটা সুযোগ পেলাম, তারা এটাকে কিছুই মনে করতেছে না। কিন্তু বাট এটা না, এটা হচ্ছে কিন্তু এটার মধ্য দিয়ে একটা জিনিস বুঝতে পারছি যে বাংলাদেশের মানুষের অনুভূতি।
আর আপনি যেটা বলছেন কেন বারবার ঘোষণা করছে, আমরা কিন্তু এখানে পদ্মা সেতু আনপ্রেডিক্টেবল একটা নদী, যেখানে বিভিন্ন সময় এটা গতি চেঞ্জ হয়। এখানে দেখা যায় যে ইরোশনের কারণে আপনার হচ্ছে নতুন ভাবে আপনার হচ্ছে আমাদের পথ তৈরি করতে হয়। এর কাজে এই নৌপথগুলো তৈরি করে দেওয়ার দায়িত্ব হচ্ছে বিআইডব্লিউটি এর। তারা যেই পথ নির্দেশনাগুলো দিয়েছেন, সেই নির্দেশনাগুলো আমরা যেটা দেখলাম আমাদের ইয়ের মধ্য দিয়ে, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে আমাদের যারা পরিচালনার মধ্যে আছে, ফেরি চলাচল যে টিমটা যে আছে, এইখানে অনেক দুর্বলতা আছে। যে অ্যালাইনমেন্টটা দেওয়া হয়েছে, যে লাইনটা দেওয়া হয়েছে, সেটা মানা হচ্ছে না। এবং এই যে মানা হচ্ছে না বলে কিন্তু পরপর 3টা অ্যাকশন নিতে হয়েছে আমাদের, যে আপনার শুকানি এবং হচ্ছে আমাদের মাস্টারদেরকে এখানে সাসপেন্ড করা হয়েছে। খালেদ মাহমুদ চৌধুরী, একটি সম্পর্কে প্রশ্ন করতে চাই। আপনি বললেন যে কাকলি আঘাত করেছে আজ সকালে, যেটা করেছে, কিন্তু এখানে কিন্তু 11 তারিখে 11/8/2021 সহ মহাব্যবস্থাপক বিআইডব্লিউটিসির বরাবর একটি পত্র দিয়েছে তিনি, এবং আকুল আবেদন জানিয়েছেন যিনি মাস্টার মোহাম্মদ বাদল হোসেন, তিনি আকুল আবেদন জানিয়েছেন, ভারপ্রাপ্ত মাস্টার অফিসার। কিন্তু তারপরেও কেন উনি বলেছেন যে এটি ফেরি কাকলি মেকানিক্যাল, সুতরাং এটিকে সরিয়ে নিতে হবে, এর স্ট্রেংথ কম, তারপরেও কেন নেওয়া হলো না? এটা জানার পরও 3 দিন আগে করা হয়েছে, তাহলে কেন গাফিলতি আছে কিনা এখানে? পরীক্ষা করে এখানে রাখা হয়েছে। আপনি জানেন যে এই যে পদ্মা সেতু গত বছরে আমরা টানা 9 দিন বন্ধ রাখা হয়েছিল অতিরিক্ত ইরোশনের কারণে। কারণ কয়েকটা চর গতবার ওয়াশ আউট হয়ে গিয়ে আমাদের চ্যানেলগুলো বন্ধ হয়ে গেছে, 9 দিন বন্ধ ছিল। এবারে যখন অতিরিক্ত কারেন্টের কারণে আমাদের যেহেতু রোডো ফেরিগুলো ওই ঘূর্ণয়নের মধ্যে টিকতে পারছে না, আমরা কিন্তু সরিয়ে দিয়ে এখানে বেস্ট ফেরিগুলোকে এখানে কিন্তু রেখেছি। কাজেই যেই মাস্টার এটা বলেছেন, তিনি বলেছেন যে এটা অতিরিক্ত স্রোতের কারণে টিকতে পারছে। ব্যাপারটা কিন্তু কাকুলি যেই কারণে এখানে সংঘর্ষে জড়িয়ে গেছে, সেটার সঙ্গে এটা জড়িত। কারণ তিনি যেই পথটা তাকে দেখিয়ে দেওয়া হয়েছে কোন দিক দিয়ে সে ফেরিটা নিয়ে আসবে, সেই পথ দিয়ে সে আসেনি। কাজেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং এই যে আমাদের প্রশ্নটি হচ্ছে যে ভারপ্রাপ্ত মাস্টার বলল যে আকুল আবেদন জানালো, কেন সেখানে রেসপন্স করলো না সহ মহাব্যবস্থাপক? সেইখানে প্রশ্নটা আমাদের সেটাই হচ্ছে যে আপনার হচ্ছে এই কাকুলিটা যে তিনি যে বললেন, আমি তো আপনাকে যে একটা নির্দিষ্ট পথ আছে, এই ঘূর্ণয়নের মধ্যে ফেরিটা কোন দিক দিয়ে আনা মানে নিয়ে আসতে হবে, সেটা কিন্তু আমার নির্দেশনা আছে। সেই নির্দেশনাটা মাস্টার মানেনি বলে আজকে সংঘর্ষটা হয়েছে। কাকুলির যে দুর্বলতাটার কথা বলা হচ্ছে, এই দুর্বলতার কথা তিনি বলা হচ্ছে যে এই কারেন্টের মধ্যে এটা চলতে পারবে না। এটা 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 হচ্ছে পরীক্ষার ব্যাপার। এটা তো শুধু তার, সে তো মাস্টার, সে বলছে যে এটা লোড নিতে পারছে না বা এটা কুলায় উঠতে পারছে না। এটা আমাদের যারা ইঞ্জিনিয়ার আছে তারা দেখবে। খালিদ মাহমুদ, এই যে প্রসঙ্গটা উত্থাপন করেছে, এটি কি পরীক্ষা করা যেত কিনা যখন একটা অভিযোগ উত্থাপিত হয়েছে? এখানে উনি 11 তারিখ বা স্থগিত করা রেখে যেত কিনা যে পরীক্ষা পর্যন্ত? 11 তারিখ সন্ধ্যার সময় তিনি সাবমিট করেছেন তিনি হচ্ছেন এখানে আপনার হচ্ছে যিনি হাবিব সাহেব, যিনি এটাকে রিসিভ করেছেন এবং এটা অনুলিপি দিয়েছেন সহকারী মহাব্যবস্থাপকের কাছে। কিন্তু এটা এসেছে 12 তারিখে। ঘটনাটা কিন্তু ঘটেছে আজকে সকালবেলা। তার মানে সেটা গতকালকে রাত্রেই বাংলা বাজারে চলে গেছে, সে ফেরত আসছিল। কাজে এই সময়টি তারা পান নাই। তারপর আমরা বলি, যেহেতু একটা খুব কঠিন সময় আমরা অতিক্রম করছি পদ্মা সেতুর এই মানে এই স্রোতের এই তীব্রতাকে ঘিরে, সেই জায়গাটায় কেন এই যে জাহাজ মানে যে আমাদের যে ব্যবস্থাপনার যে টিম, এটা কেন এতটা উদাসীনতার পরিচয় দিল? এই জন্য আজকে আমরা সকালবেলা আমরা টোটাল ওইখানে অপারেশন টিমকে নিয়ে বসেছিলাম, আমরা নির্দেশনা দিয়েছি এবং এর আগেও কয়েকটি মানে দুর্বল ডিসিশন তারা নিয়েছে। সেই কারণে কিন্তু আমরা টিসি চেয়ারম্যানকে বলেছি অ্যাকশন নেওয়ার জন্য। আজকে কিছুক্ষণ আগে আমরা প্রায় 2 ঘন্টা ক্যাবিনেট সেক্রেটারি, আমাদের সেক্রেটারি, সেতু সেক্রেটারি এবং ব্রিজের যে কন্ট্রাক্টর যারা আছে এবং হচ্ছে এখানে যারা হচ্ছে আপনার হচ্ছে কনসালটেন্ট আছে, পিডি আছে, টিএটিসি বিভাগীয় কমিশনার, ডিআইজি, ডিসি মাদারীপুর এবং আমাদের মুন্সিগঞ্জকে নিয়ে আমরা আজকে দীর্ঘ মিটিং করেছি এই বিষয়গুলো নিয়ে। সেখানেও আমরা নির্দেশনা দিয়েছি
যারা এখানে দুর্বলতার পরিচয় দিচ্ছে তাদের বিরুদ্ধে সরাসরি অ্যাকশন নেওয়ার জন্য। ধন্যবাদ। এখানে আমরা কোনোভাবেই বুঝতে পারছি না আমাদের যে টেকনিক্যাল পার্ট যারা বলছে এখানে ব্রিজের সঙ্গে সংঘর্ষ হওয়ার কোনো কারণ নাই, কোনো কারণ নাই। এখন যে একটা টেলিফোন আছে, যেহেতু- ফোনটি নিয়ে আবার আপনার কাছে আমি আসি। একজন দর্শক অনেকক্ষণ টেলিফোনের লাইনে আছেন। দর্শক, আপনার পরিচয় দিয়ে বলুন আপনার প্রশ্নটি। জি আমি বলবো। জি বলুন। হ্যালো। হ্যাঁ জি, প্রশ্নটি বলুন। জি সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গোপালগঞ্জ থেকে সাইফুল আলম নান্নু বলছি। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার একটি প্রশ্নটা হচ্ছে, পদ্মা সেতু আজ থেকে 3 বছর আগে পিলারগুলো দণ্ডায়মান ছিল, আমরাও দেখেছি। যেহেতু আমার বাড়ি গোপালগঞ্জ, আমাদেরকে বারবার পার হতে হয়। এতদিনে একবারও পদ্মার কোনো পিলারের সঙ্গে কোনো ফেরির টাচ লাগলো না। এই বিগত 2 মাসে যে 3, 4, 5 বার এরকম হচ্ছে, আমরা সকলেই জানি যে পদ্মা সেতু সৃষ্টি লগ্ন থেকে কিন্তু এর পিছনে একটা কঠিন ষড়যন্ত্র ছিল। এই ষড়যন্ত্র এখন যখন দেখছি যে পদ্মা সেতুটা পূর্ণাঙ্গ রূপ নিতেছে, এর ভিতরে কেন বারবার এটির উপর আঘাত আনতেছে, এর পিছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা, এবং এটা তদন্তপূর্বক যদি কোনো ষড়যন্ত্র থাকে তাদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা। মাননীয় মন্ত্রী মহোদয় টুঙ্গিপাড়ার যথেষ্টবার এসেছেন, আমাদের সঙ্গেও দেখা হচ্ছেন। আমি ওনাকে সবিনয় অনুরোধ করব। ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি দর্শক আপনার প্রশ্নটি। নিশ্চয়ই আপনি উত্তর দিবেন, কিন্তু নজরুল কবির, আপনার কোনো প্রশ্ন আছে কিনা মাননীয় প্রতিমন্ত্রীর আমি কাছে? জনাব খালেদ মাহমুদ চৌধুরী, আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে আপনি বলছেন যে একটা নতুন পথ দেখিয়ে দেওয়া হয়েছিল। আমরা জানি এটা সবসময় হয়, পদ্মা সেতু যখন ছিল না তখনও ফেরি চলাচলের জন্য শুষ্ক মৌসুমে এবং বর্ষাকালে গতিপথটিকে ঠিক করে দেওয়া হয়। তাহলে যে গতিপথটি ঠিক করে দেওয়া হলো সেটি যে মানা হলো না, এটার জন্য কি মনিটরিংয়ের কোনো ব্যবস্থা নেই? এবং একই সঙ্গে পদ্মা সেতুর নিচে দিয়ে যখন যাচ্ছে বা আশপাশ দিয়ে যখন যে ধরনের যানবাহনই যাক, পদ্মা সেতু বরাবর তো একটি নিরাপত্তা বলয় থাকার কথা ছিল উপরে এবং নিচে, সেটা কি এখন সক্রিয় নেই? ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। গোপালগঞ্জের যিনি বললেন তিনি একজন খুব অভিজ্ঞ যাত্রী এই ফেরি পারাপারের ক্ষেত্রে। তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, গত বছরে আমরা যেই আজকে হাজরার চ্যানেলটা দিয়ে যে আমরা মানে আজকে পারাপার হচ্ছি, গত বছরে কিন্তু আমরা এই চ্যানেলে ছিলাম না। কালকে মাঝিরহাট দিয়ে আমরা যেতাম, মানে একদম পদ্মার ওই সাইড দিয়ে। জি, কাজে এই চ্যানেল দিয়ে আমরা পারাপার হই নাই, কারণ গত বছরে কিন্তু পুরো ওই চরটা টোটালটাই ওয়াশ আউট হয়ে গেছে। ওই ওয়াশ আউট হয়ে যাওয়ার কথা ওই চ্যানেলটা বন্ধ হয়ে গেছে। এটা কিন্তু নতুন চ্যানেল। আপনার এখন এই যে হাজরার চ্যানেলটা, এটা কেটে এটাকে এই তৈরি করা হয়েছে, এবং এটা কিন্তু ওই ছোট নদী থেকে হাজরার চ্যানেল পার হয়ে এটা কিন্তু বড় মূল নদীতে আসে পড়ে, যেখানে পদ্মার মূল প্রবাহিতটা হচ্ছে। এখান থেকে পদ্মা সেতুর পিলার গুলো খুব কাছাকাছি, সেই জন্য আমরা আরো আপে গিয়ে তারপরে ফেরিটাকে সোজা মুভমেন্ট তৈরি করে তারপরে আমরা নির্দেশনাটা ছিল, সেগুলো মানা হয়নি। আমি যেটা বলছি এখানে উদাসীনতা আছে। এই উদাসীনতা বা এটা কি আপনার কোনো ধরনের ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, এই জিনিসটা আমরা তদন্ত করছি। আমরা তদন্তের আমাদের ডিপার্টমেন্টাল তদন্ত হয়েছে, মন্ত্রণালয়ের তদন্ত হয়েছে, আমাদের একটা সুপারিশ এসেছে। এর বাইরেও আমাদের রাষ্ট্রের আরো অনেক তদন্তকারী মানে যেগুলা সংস্থা আছে আপনি জানেন, তাদের মাধ্যমে তদন্ত করা হচ্ছে। যদি এখানে লেশ মাত্র কোনো ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায় বা কোনো মানে মানে আভাস পাওয়া যায়, তা আমরা ব্যবস্থা নিব। ইতিমধ্যেই এই যে এই সংঘর্ষ চলাকালীন সময় যারা যারা প্রাথমিকভাবে আমরা মনে করেছি এরা ভুল করেছে, দোষ করেছে, তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া হয়েছে। ইভেন যারা আমি বলি অপারেশন টিমের মধ্যে যারা আছেন কর্মকর্তারা, তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছে। ইতিমধ্যেই আরো কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, কারণ এই জায়গাটা জিরো টলারেন্স। কারণ আমরা এই মানুষের এই যে 16 কোটি মানুষের এই অনুভূতির সঙ্গে যারা মিনিমাম উদাসীনতা দেখাবে, এখানে পার পাওয়ার কোনো সুযোগ খালেদ নেই। বাবু চৌধুরী, আপনি বলুন যে প্রথমবার যখন ধাক্কা লাগলো তখনই বলা হয়েছে যে এখানে তাদের বরখাস্ত করা হয়েছে, সাময়িকভাবে বলা হয়েছিল যাদের উদাসীনতার জন্য হয়েছে, কয়েকটি কারণ আমরা দেখতে পেয়েছি। কিন্তু বারবার এই উদাসীনতাটা কি গ্রহণ করা যায় না? অন্য কিছু এখানে আছে? আপনাদের কি মনে হয়? না, যায় না বলেই আমরা আরো ব্যাপক আকারে আমরা এটা হাত দিয়েছি।
আমরা ইতিমধ্যে কয়েকটি জায়গায় চিহ্নিত করেছি। আজকে যেহেতু আমরা বসেছিলাম 2 দফায়, সকালে 1 দফা বসেছি মন্ত্রণালয়ের টিএ এবং টিসি টিম নিয়ে। আজকে রাত্রেবেলা আমরা এইমাত্র সভা শেষ করলাম, সেখানে ক্যাবিনেট সেক্রেটারি ছিল, সেতু এবং নৌ সচিব ছিলেন, অন্যান্য সকল ব্রিজের কন্ট্রাক্টর, কনসালটেন্ট, পিডি, আমার টিএ টিম ছিল, বিভাগীয় কমিশনার, ডিআইজি সবাই ছিল। তা আমরা এখানে কিছু সিদ্ধান্ত নিয়েছি, সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করার জন্য টিসি চেয়ারম্যানকে বলা হয়েছে, নৌ সচিবকে বলা হয়েছে এবং কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু নিরাপত্তার জায়গাটা কি করলেন? না, মনিটর করা আরেকটি প্রশ্ন খালিদ মাহমুদ চৌধুরী, সেটি হচ্ছে যে আমরা তো আপনারা কয়েকজন মাস্টারকে আপনারা বরখাস্ত করেছেন সাময়িকভাবে, কিন্তু যারা এটি পরিচালনার দায়িত্ব আছে, যারা উপরের পর্যায়ে আছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন? যখন তাদেরকে সতর্ক করা হয়েছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা আপনারা নিলেন? প্রাথমিকভাবে আমরা 2টা বড় ধরনের তাদের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। আমরা টিসি চেয়ারম্যানকে ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য বলা হয়েছে। এটা একটা। আরেকটা জিনিস হচ্ছে নিরাপত্তার জন্য এখানে একটা ব্রিগেড কমান্ড এখানে আছে, এটা এই সেতুর নিরাপত্তার জন্য তারা দেয়। আর আমাদের যে স্রোতের যে মানে তীব্রতা, এটার জন্য আমাদের ট্র্যাকিং এখানে বসানো হয়েছে। ওরা ট্র্যাকিং করে ওরা বুঝতে পারে যে, যেমন আমাদের বলা হয়েছে 1.5 নট যদি স্রোতের তীব্রতা থাকে তাহলে ফেরি চলবে। আজকে যখন এই কাকুলি যখন সংঘর্ষ হয়, সে এখানে ঝুঁকি নিয়ে এই ফেরিটি এসে তখন 2.5 নট এখানে কারেন্ট ছিল। এই সময়ে আমাদের নির্দেশনা ছিল এই সময় ফেরি চালানো যাবে না, কিন্তু তারপরেও তিনি সেই ফেরিটা চালিয়েছেন এবং সঠিক পথ অনুসরণ করে ফেরিটি চালান। তাহলে যারা ট্রাফিকের দায়িত্বে আছে তাদের কোনো গাফিলতি আছে কিনা, বা তাদের ব্যাপারে আপনারা কি চিন্তা করছেন? যারা ট্রাফিকের দায়িত্বে আছে, যারা পরিমাপের দায়িত্বে আছে, সে ব্যাপারে আপনারা কি গ্রহণ করলেন পদক্ষেপ? এই জায়গাটায় আমরা কোনো দুর্বলতা পাই নাই, কারণ আপনার হচ্ছে প্রত্যেকটি জাহাজের মধ্যে কি পরিমাণ এখানে নাব্যতা আছে সেটা শো করে। কাজে এটা মাস্টার এবং সুকানি যারা আছে তাদের দায়িত্ব যে এখানে কি পরিমাণ আছে এবং আপনার হচ্ছে কি পরিমাণ কারেন্ট, মানে স্রোতটা কি পরিমাণ আছে সেটাও তারা জানতে পারে। কাজেই এখানে মানে অন্য কারোর উপরে দোষ দেওয়ার কোনো সুযোগ নাই এখানে, তাদেরকে ধন্যবাদ। আমি আরেকটি বিষয় একটু আপনার কাছে আরেকটু স্পষ্ট, আজকে তো আপনারা সমন্বিত মিটিং করেছেন এবং আপনি বলেছেন যে একটা ব্রিগেডই রয়েছে আমাদের নিরাপত্তার দায়িত্বে। তাহলে এখন কি আপনাদের এটা মনে হচ্ছে যে প্রতিটি ফেরিতেই বিশেষ করে সেই ব্রিগেড থেকে কোনো সদস্যদের উপস্থিতি থাকা জরুরি? না, এটা কোনো প্রয়োজন নাই, কারণ যারা ব্রিগেড যেসব দায়িত্ব নিরাপত্তার দায়িত্ব আছে, তারা কি কারণে নিরাপত্তার দায়িত্ব আছে একজন সিনিয়র সাংবাদিক হিসেবে এটা জানেন। এই কাজগুলো তাদের না, এই কাজগুলো টিসি এবং টি এর কাজ। এটা ব্রিজ কর্তৃপক্ষেরও না, এটা নিরাপত্তার দায়িত্বে যারা আছে তাদেরও না। জি, ধন্যবাদ ডক্টর মীর তারেক আলী। আপনি বলেন যে এই দুর্ঘটনা ঘটাতে আরো কি কি পদক্ষেপ নেওয়া যায় বা কি করা যেতে পারে, আপনি কি বলবেন? জি, ধন্যবাদ। আসলে পৃথিবীর অনেক দেশেই আপনারা দেখবেন যে তাদের ব্রিজে নৌযান যাতে ধাক্কা না খায় বা নৌযান ধাক্কা খেলেও যাতে সেই ক্ষতিটা কম হয়, সেই জন্য কিন্তু ব্রিজের যে পিলার বা আমরা যেটাকে বলি পায়ার, সেটার চারিদিকে কিন্তু প্রোটেকশন ব্যারিয়ার থাকে। তো আমাদের পদ্মা ব্রিজের যে পায়ার গুলো আছে, সেগুলোর পায়ার গুলোর চারিদিকে কিন্তু ক্যাপ পাইল একটা প্রোটেকশন ব্যারিয়ার আছে। আমার মনে হয় ব্যারিয়ারটাতে খেয়াল রাখতে হবে যে এই ব্যারিয়ারটাতে যেই ম্যাটেরিয়ালটা আমি ব্যবহার করব, সেখানে যদি কোনো নৌযান এসে আঘাত করে, তাহলে নৌযানটির যেমন ক্ষতি হবে না, ঠিক তেমনি ব্রিজেরও ক্ষতি হবে না। অর্থাৎ সেই ম্যাটেরিয়ালটা কিন্তু সেই শকটাকে অ্যাবজর্ব করে নেবে। পৃথিবীর অনেক এখানে কিন্তু এখানে কেন করা গেল না সেটি? এত বড় একটা পদ্মা ব্রিজ সেটি কেন করা হলো না? এটি কি ত্রুটি বলবেন আপনি? এটাকে আমি আসলে ত্রুটি বলবো না, তবে আমার মনে হয় যেহেতু এখনো সুযোগ রয়েছে, তো সেটাকে আমরা এখনই মানে সেই সেকেন্ডারি যে ব্যারিয়ারটা সেটা দিতে পারি। এবং আমি প্রসঙ্গক্রমে বলতে পারি যে এখানে হচ্ছে এখন বর্তমানে এফআরপি, অর্থাৎ কিন্তু এই ক্যাপটা লাগানোর ব্যাপারে তো ওই সময়ে যখন কথা হয়েছিল কোনো বিশেষজ্ঞরা বলেছিলেন, তখন আপত্তি করা হয়েছিল। এই লেয়ারটাকে, এই ম্যাটেরিয়ালের তৈরি, যদি ম্যাটেরিয়াল দিয়ে আমি এটার চারিদিকে হয়তো এখানে বিভিন্ন ডিজাইন হতে পারে, সেটা যদি করা যায় তাহলে ভবিষ্যতে এই ধরনের যদি দুর্ঘটনা ঘটে
তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ব্রিজের ক্ষতি এবং নৌযানের ক্ষতি দুইটাই কিন্তু কমিয়ে আনা সম্ভব হবে। তবে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই ধরনের দুর্ঘটনা বা এই ধরনের ইম্প্যাক্ট যাতে না হয় সেই দিকে আমাদেরকে প্রাইমারি দৃষ্টি দিতে হবে, এবং তারপরেও দুর্ঘটনা ঘটতে পারে, বাট যদি কখনো হয় সেই ক্ষেত্রে যাতে সেটা তাকে প্রোটেক্ট করবে। জি, ধন্যবাদ মাননীয় মন্ত্রী। আমরা অনুষ্ঠানে একদম প্রান্তে চলে এসেছি। এই এপিসোডে আপনি বলুন যে ঠিক আছে, আপনারা কি করণীয় বা কি করছেন। পিলারের যে ক্যাপ পাইলিং কথা বলা হচ্ছে, এটা পদ্মা সেতুর কিন্তু এটা ডিজাইনের মধ্যেই আছে। এই ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থাগুলো তারা কিন্তু ডিজাইন যখন করেছেন তখনই তার মধ্যে রেখে দিয়েছেন। আজকে যে আমাদের যে অ্যাডভাইজার, তিনি ব্রিটিশ নাগরিক, তিনি যেটা বললেন যে এগুলো কোনো বিষয় না, এই পদ্মা সেতুর সেই প্রোটেকশনটা আছে। এখন প্রবলেমটা হচ্ছে যেখানে আমি যেটা বললাম যে ফেরির জাল মালের, সেই জন্য আমরা ফেরির যে আপনার যে সাইটটা আছে সেটা প্রোটেকশন দেওয়ার জন্য আমরা ইতিমধ্যেই ব্যবস্থা করেছি। হয়তো 2-1 দিনের মধ্যেই সেটা লাগবে। এবং আমাদের যে প্রোটোকল, এই প্রোটোকলটা যদি মাস্টার এবং সুকানি যারা অপারেশনে আছে তারা যদি অনুসরণ করে, এখানে কোনোভাবেই পদ্মা সেতুতে সংঘর্ষ হওয়ার কোনো সুযোগ নাই। এখানে হচ্ছে সম্পূর্ণ এখানে কিছুটা উদাসীনতা এবং আপনার হচ্ছে দায়িত্বের অবহেলাই হচ্ছে বলা যায়। আমরা সেটা যেন সময় বাঁচানোর জন্য শর্টকাট যাওয়া, কোম্পানিদেরকে আমরা বলে দিয়েছি যে এই ধরনের পরবর্তী অভিযোগ হলে এটা বড় ধরনের শাস্তি ভোগ করতে হবে, শুধু সাসপেন্ড না, আরো অনেক বড় ধরনের শাস্তি। এবং আমরা যারা অপারেশনে আছে, যারা কর্মকর্তারা, তাদেরকেও আমরা বলে দিয়েছি কোনোভাবেই এটা সহ্য করা হবে না। বাংলাদেশের মানুষের অনুভূতির সঙ্গে কোনো ধরনের ছেলে খেলা এখানে সহ্য করা হবে না। কয়েকবার বলার পরও তো ঘটনাগুলো ঘটলো। আপনি ঘটে গেল। আশা করি যে আমরা এই দুর্ঘটনা এড়াতে পারবো এবং পদ্মা সেতুকে রক্ষা করতে পারবো। ধন্যবাদ নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী এমপি এবং বুয়েটের নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মীর তারেকের অংশ নেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। দর্শক, গণতন্ত্রের সংলাপে নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরছি শীঘ্রই, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন বিশেষ আয়োজন গণতন্ত্রের সংলাপ অনুষ্ঠান, সঙ্গে আছি মিস ইমাম রখান। এই পর্যায়ে আমরা আলোচনা করব বাজারে কাঁচা মরিচের ঝাঁজ নিয়ে। আলোচনার জন্য যুক্ত আছেন হিলি স্থলবন্দর আমদানিকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি হারুনুর রশিদ এবং ক্যাবের সহসভাপতি এস.এম. নাজির হোসেন। আমি প্রথমে শুরু করতে চাই, হারুনুর রশিদ, আপনি বলুন যে কাঁচামরিচ নিয়ে আলোচনা করতে চাচ্ছি, এবং এরই ভিতরে কিন্তু 1000 টন কাঁচামরিচ বাংলাদেশে ঢুকেছে, এবং যেখানে আমদানি করা হচ্ছে সর্বসাকুল্যে 65 টাকা করে কেনা হচ্ছে এবং খরচ হচ্ছে প্রায় 100 টাকার মধ্যে, সেখানে 200-250 টাকা বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। এটি কি, যারা কথ্য ভাষায় কোট আনকোট, এটি কি মগের মূল্যকে পরিণত হলো দেশটি? আপনি কি বলবেন? ধন্যবাদ। আসলে বছরে 2 থেকে 3 বার কাঁচামরিচের দাম সারা বাংলাদেশে বৃদ্ধি পেয়ে যায়। এটা আবহাওয়াজনিত কারণে, বিশেষ করে এই অতি বৃষ্টির সময় কাঁচামরিচের দামটা বৃদ্ধি পেতে পারে। তারপর অতি ঠান্ডার সময় অতি কুয়াশা হলে ওই সময় কাঁচামরিচের দামটা বৃদ্ধি হতে পারে, বীজতলা নষ্ট হয়ে যায়, কাঁচামরিচ নষ্ট হয়ে যায়। তখন কিন্তু আমরা চেষ্টা করি, যারা আমরা আমদানিকারকরা আছি, বিভিন্ন পোর্ট দিয়ে আমরা ভারত থেকে, যেহেতু পাশেই ভারত থেকে কাঁচামরিচ গুলো এনে বাংলাদেশের বাজারটা স্থিতিশীল করার আমরা একটা চেষ্টা করি। কিন্তু একটি জিনিস চিন্তা করে দেখুন, আমরা কিন্তু ল্যান্ড পোর্টে কিন্তু বিক্রি করছি যে পণ্যটা 90 থেকে 100 টাকা, সেই পণ্যটা কিভাবে 250 টাকা বিক্রি হয় এটা আসলে আমাদেরও বোধগম্য নয়। কারণ আমরা কারওয়ান বাজারে গিয়ে বিক্রি করছি 100 টাকা, আবার সরাসরি যে সেগুলো ক্রেতাদের হাতে পৌঁছাচ্ছে 250 টাকা। আমরা যখন পত্র পত্রিকায় দেখি, নিজেরাই আমরা হতবাক হয়ে যাই যে এত ডিফারেন্স। কারওয়ান বাজারে বিক্রি হচ্ছে 200 টাকা, আপনি যেটা আসছে সেখানে এখানেই বিক্রি হচ্ছে 200 টাকা, তাহলে কিভাবে বিষয়টি ঘটছে? আমরা কিন্তু এই ল্যান্ড পোর্টে যেটা বিক্রি করি, এখানে কিন্তু 100 টাকার উপরে কোনো কাঁচামরিচ বিক্রি হচ্ছে না। আগামীকালকেও আমাদের হিলি ল্যান্ড পোর্টে কাঁচামরিচ ভারত থেকে আমরা আমদানি করব। এখানে দেখা যাবে সর্বোচ্চ হয়তো 100 টাকা কেজি বিক্রি হতে পারে।
এর বাইরে কিন্তু বিক্রি হওয়ার কোনো সুযোগ নেই। তা হারুন রশিদ, এই যে যেহেতু- বাড়তি দামটি কার পকেটে যাচ্ছে, যে বাড়তি যে মধ্যস্বত্বভোগী যারা নিচ্ছে, কারা এই টাকাটা নিচ্ছে? কি মনে হয় আপনার কাছে, বা আপনার কি? আমার মনে হয় যে আড়তদার থেকে শুরু করে মাঝখানে যে যে কয়েকটি হাত বদলাই, হাত বদলানোটা এত বেশি ডিফারেন্সে হাত বদলাচ্ছে যে যেন পাবলিকের কাছে, সাধারণ মানুষের কাছে গিয়ে এটার কয়েক গুণ দাম বেশি হয়ে যাচ্ছে। যেটি 2 টাকা 5 টাকা 10 টাকা লাভ করার কথা, সেখানে তারা এই একটি ইয়ে পেয়ে, মানে একটি অবস্থান পেয়ে দেখা যাচ্ছে যে একটি ওসিলা পেয়ে তারা এক প্রতি মানে এই কেজিতে তারা 50 টাকা, কারা, 60 অর্থাৎ টাকা করে টাকাটা দাম নিচ্ছে কারা? করছে। মাঝখানে এই অংশটি যারা টাকা নিচ্ছে কারা এরা? আপনার কি মনে হয় খুচরো বিক্রেতা, না যারা হিলি থেকে নিয়ে আসছে, বন্দর থেকে নিয়ে আসছে, তারা কারাই টাকাটা গ্রহণ করছে এই অর্থাৎ এ ধরনের? এটা আমার মনে হয় যে আমরা আড়তদার পর্যন্ত এটা সীমাবদ্ধ আছে। আড়তদার থেকে শুরু করে, মানে মেইন আড়তদার থেকে শুরু করে পরবর্তীতে যারা খুচরা পর্যায়ে যাচ্ছে, সেখানে কিন্তু এই দামটা কয়েক গুণ বৃদ্ধি হয়ে যাচ্ছে। আচ্ছা, হারুন আমি আরেকটি প্রশ্ন করি যে আমরা 10-11 তারিখে কিন্তু 1000 টন কাঁচামরিচ ঢুকেছে, এবং এই যে পার্থক্যটা কারণ বাজার থেকে হিলি বন্দর, এর ভিতরে 10 কোটি টাকা, এই টাকাটা কার পকেটে যাচ্ছে? আমরা হিলি বন্দর থেকে আমরা ভারত থেকে যে কাঁচামরিচটা আমদানি করি, এখান থেকে কিন্তু আমরা এক প্রকার সেল করে দেই। মাঝখানে কিন্তু আমরা গিয়ে আর কোনো সেল আপনারা জানেন না যে কারা এই টাকাটা কার পকেটে যায়, জানেন না? নজরুল কবির, আপনার কি কোনো প্রশ্ন আছে কিনা? না, আমি প্রশ্নের জায়গাটা হচ্ছে যে উনি যেটা বললেন যে এবার আমাদের তাহলে কোন কারণ ছিল? এবারও কি বীজতলা নষ্ট হয়েছে, বা এবারও কি আমাদের অতিবৃষ্টিতে মরিচ নষ্ট হয়ে গেছে? প্রথম আগে এটাই স্পষ্ট হওয়া দরকার যে আমাদের মরিচ সংকটটা কেন হলো এবার। আসলে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে মাঝে মধ্যে আমরা কিন্তু ব্যবসায়ীদের সঙ্গে খোঁজ খবর নেই কাঁচামরিচের, যেহেতু কাঁচামরিচের বিজনেসটা আমাদের করতে হয়। এখানে আমরা বুঝতে পারতেছিলাম যে কাঁচামরিচের দামটা বাড়তে পারে, বিধায় আজ থেকে 15 দিন আগে, প্রায় 1 তারিখের দিকে আমরা আইপির জন্য, ইম্পোর্ট পারমিটের জন্য আমরা আবেদন করেছিলাম খামার। আমি আমদানির প্রশ্নটা পরে আসছি, কেন নষ্ট হয়েছে এবার কাঁচামরিচ? ও এবার ওই যে অতি বৃষ্টির কারণে এই কাঁচামরিচটা নষ্ট হয়েছে বিভিন্ন জায়গাতে। না, বিষয়টা হচ্ছে যে আমদানি হচ্ছে এবং অত্যন্ত 85 টাকা করে ভারত থেকে কেনা হচ্ছে, 100 টাকা পড়ছে। সেইখানে যে এই যে মধ্যস্বত্বভোগী যে একটা লুন, আপনারা কিনছেন মানে- কত করে? আচ্ছা, আমদানির অনুভূতিটা বলুন। যে আমরা ভারত থেকে আজকে যেই আগামীকাল যেই কাঁচামরিচটা বাংলাদেশে প্রবেশ করবে, এটা আমরা বম্বে থেকে কিনতে পেরেছি। সুদূর প্রায় 2000 কিলোমিটার থেকে কাঁচামরিচটা আসবে। অনেক রিস্ক নিয়ে ওখানে কিনেছি। 28 টাকা কেজি, 22 টাকা গাড়ি ভাড়া, প্রতি কেজি 22 টাকা গাড়ি ভাড়া। এখানে প্রায় 50 টাকা প্রায় পড়ে যাচ্ছে ইন্ডিয়ান টাকা, সঙ্গে প্লাস আমাদের একটু ঘাটতি আছে, এবং ডিউটি প্রায় 25 টাকা। প্রায় আমাদের সব মিলায়ে প্রায় 85 টাকা মতো আমাদের পড়তে পড়বে পোর্ট পর্যন্ত আসতে। এই জায়গাটা আমি একটু বলি। হারুন রশিদ, একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি বললেন যে বাংলাদেশে অতিবৃষ্টিতে একটি সমস্যা হয়েছে, আপনারা টের পেয়েছিলেন, তাহলে আগে কেন আমদানির উদ্যোগ আপনারা গ্রহণ করেননি? নাকি একটি ব্যবসা ছিল, আপনাদের চিন্তা করেছেন যে আপনারা বড় ব্যবসা করবেন, এই সুযোগই বিষয়টি কি এমন? হ্যাঁ, এইটাই আমি বলতে চাচ্ছিলাম। আমরা বুঝতে পারছিলাম বাজারে একটা প্রভাব পড়বে। এখানে দেশি যারা বিজনেস করে, দেশি কাঁচামরিচের যারা বিজনেস করে, এরা একটা যে কোনো একটা ফয়দা নেওয়ার চেষ্টা করবে। আমরা কিন্তু 15 দিন আগেই খামার বাড়িতে আবেদন করেছিলাম আইপির, ইম্পোর্ট পারমিট ছাড়া কিন্তু আমরা এলসি করতে পারি না। ইম্পোর্ট পারমিটের জন্য আবেদন করেছিলাম, কিন্তু খামার বাড়ির যে উইং এর প্রধান পরিচালক যিনি দায়িত্বে রয়েছে, উনি কিন্তু আমাদের বিভিন্ন তালবাহানা করেছে। উনি আমাদের কোনো আইপি ইস্যু করে না, উনি বাণিজ্য মন্ত্রণালয়ের দোষারোপ চাপায়, উনি কৃষি মন্ত্রণালয়ের দোষারোপ চাপায়, বলে সরকার থেকে নিষেধ আছে বর্তমানে কাঁচামরিচের আইপি দেওয়ার জন্য। এই জন্য বিভিন্ন দালাল সেট করে রেখেছে। দালালদের সঙ্গে যোগাযোগ করে আমাদের সর্বশেষ আমাদের 10 তারিখে তাহলে আপনি বলতে চেয়েছেন যে এখানে যারা সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে তাদের কোনো কারসাজি এর সঙ্গে থাকতে পারে, এটা বলতে চেয়েছেন আপনি? দর্শক, আমরা আসলে নজরুল কবির, আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করেছি তাদের বক্তব্য নেওয়ার জন্য, কিন্তু তারা কেউই রাজি হননি, আমাদের টেলিফোন ধরেননি, কিংবা আমাদের আলোচনা অংশগ্রহণ করতে চাইনি। নজরুল কবির, আপনি বলুন। এই জায়গাটা একটু বলি। এই জায়গাটায় আমি পুরোপুরি হারুন ভাইয়ের সঙ্গে একমত নই। এই কারণে নই যে কারণ নর্মালি বাংলাদেশের মানুষের, আমরা যারা কাঁচামরিচের ভোক্তা, তারা এটা একেবারেই সাধারণ কৃষক থেকে শুরু করে শহরের একেবারে উচ্চবিত্ত মানুষটিও জানেন যে বাংলাদেশের মৌসুমের সঙ্গে কাঁচামরিচ যুক্ত। বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে ব্যাপক হারে কাঁচামরিচের চাষ হচ্ছে।
আমাদের আগে যেরকম ব্যাপক হারে আমদানি করতে হতো এখন এটা করতে হয় না। না, যেহেতু আমদানি করা হয়েছে নজরুল, না, আমি সেই- ওই জায়গাটাই জি, বলছি যে জি। প্রশ্নটা হচ্ছে দ্বন্দ্বটা তৈরি হয়েছে আসলে মূলত আড়তদার এবং আমদানিকারকদের মধ্যে। আড়তদাররা বলছিলেন যে আমাদের এখানে একটি বড় অংশ আছে এবং বাংলাদেশের কৃষকদেরকে এক ধরনের শেল্টার দেওয়ার জন্যই কিন্তু আমদানির নীতিমালার ক্ষেত্রে কিছুটা কড়াকড়ি আছে। যেই কাজটা হয়েছে এখন আড়তদাররা দোষারোপ করছেন আমদানিকারকদের, আমদানিকারকরা দোষারোপ করছেন আড়তদারদের। কিন্তু আমদানিকারকদের কেনার ক্ষেত্রে যে জিনিসটা পড়েছে খরচ, সেখানে আপনি খেয়াল করে দেখবেন যে উনিই বলছেন যে উনি কিনেছেন 26 টাকা করে, 22 টাকা ধরেছেন তার সঙ্গে যুক্ত করেছেন যাতায়াত খরচ, তারপরে ভ্যাট মিলিয়ে 100 টাকা। 100 টাকা যদি উনি বাংলাদেশের ওইখানেই ধরেন, তো ন্যাচারালি তো এই ঢাকা পর্যন্ত আস্তে আস্তে এটা আমরা জানি এই সিন্ডিকেটে কেটে এরকম জায়গা আসবে। আমদানিকারকরাও এই ফাঁকে দামটা বাড়িয়ে নিয়েছেন আর আড়তদারদের মতো। মাঝখান থেকে ভোক্তা যারা আছে তাদের অবস্থা কেরাসিন হয়ে গেছে। ধন্যবাদ। আমি নিশ্চয়ই এই ব্যাপারে আমি আবারও আসবো হারুন রশিদের কাছে। এস এম নাজর হোসেন, আপনি বলুন যে বিষয়টি আপনার কাছে মনে হয় এই যে মাঝখানে যে টাকাটা যাচ্ছে, বিপুল পরিমাণ টাকা চলে যাচ্ছে, যেটা আমি আগে উল্লেখ করেছি যে 1000 টনে 10 কোটি টাকা শুধুমাত্র এই হিলি থেকে এই পর্যন্ত, এই টাকাগুলো কারা খাচ্ছে? না, এটা ধন্যবাদ। আসলে আমাদের যিনি আমদানিকারক উনি তো বিস্তারিত বলেছেন, ওনার ব্যাখ্যাটা উনি দিয়েছেন। আমাদের কাছে যেটা মনে হচ্ছে, এখন ধরেন কৃষি মন্ত্রণালয় অথবা বাণিজ্য মন্ত্রণালয় যারাই ওনাদেরকে আমদানির অনুমতি দিয়েছে, কিন্তু অনুমতির পরে কি হলো, মানে এটা বাজারজাত যে হচ্ছে, উনি যেরকম বললেন যে ওনারা কারণ বাজারে দিয়ে আসেন, তারপরেরটাতে কি হচ্ছে। তো এই জায়গাতে শুধুমাত্র আমদানি পারমিশনটা দিয়েই যদি সরকারের কর্তৃপক্ষ দায় সারেন, তাহলে তো অবস্থা এরকমই হবে। তারা কি পরিমাণে আমদানি করলো, কি দামে আমদানি করলো এবং সেটার বিক্রি কতটুকু হচ্ছে, এটা কিন্তু আসলে যদি সরাসরি তদারকি করা না হয়, না, তাহলে কিন্তু এটি এই দায়িত্বটা অবস্থাগুলি- কার? এটা কি কৃষি সম্প্রসারণের নাকি বাণিজ্য মন্ত্রণালয়ের? যারা তাদেরকে মানে আমদানি অনুমতি দিয়েছে তাদেরই এটা দায়িত্ব। কিন্তু এখানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মন্ত্রণালয়- বলেছেন যে কাঁচামরিচ সংক্রান্ত বিষয় তাদের লিস্টে নেই, তালিকাতে নেই। তাদের লিস্টে নেই, উনি হ্যাঁ। ব্যাখ্যা দিয়েছেন এ ব্যাপারে না, যখন ওই প্রশ্ন জন্য করা হয়েছিল কৃষি তাকে। সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর তাদের দায়িত্ব আছে, জেলা প্রশাসনের দায়িত্ব আছে, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের দায়িত্ব আছে। যারা নিয়মিত এই কাজটি করে থাকেন, এটা তাদেরই দায়িত্ব, তাদের এটা করা দরকার। আরেকটা না, জিনিস অনুমতি হলো যে- দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়, কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় দায়িত্ব নিতে চাচ্ছে না। সেক্ষেত্রে কার ঘাড়ে দায়িত্বটা আসলে বর্তায়? না, আপনি কি বলবেন? এটা আপনি এটা যারা অনুমতি দিবে তাদের অবশ্যই একটা দায়িত্ব আছে। তারা যদি দায়িত্ব এড়াতে চায় তাহলে কিন্তু এটা হবে না। কিন্তু এর বাইরে যারা আমাদের বাজার তদারকি যে সমস্ত প্রতিষ্ঠানগুলি আছে, তাদেরও দায়িত্ব আছে। ঠিক একই সাথে আরেকটা জিনিস আমরা বলতে চাই, সেটা হলো যে আমরা দীর্ঘদিন ধরে বলে দেখে আসছি, আপনারা দেখেছেন, যেহেতু আপনার গণমাধ্যমের সাথে যুক্ত, আপনি আমাদের ব্যবসায়ীরা একবার পেঁয়াজ, একবার আলু, মানে একবার বুঝিয়ে তেল, একবার চিনি, এরকম বিভিন্ন সময় বিভিন্ন আইটেম নিয়ে তারা কিন্তু এরকম কারসাজি গুলো করে থাকেন। এই কারসাজির যেহেতু কোনো ধরনের পানিশমেন্ট হচ্ছে না, শাস্তি হচ্ছে না, এই জন্য এখন কাঁচামরিচ নিয়ে আসছে। কাঁচামরিচ এমন একটা বেশি আইটেম না যে যেটা নিয়ে এই ধরনের কারসাজি হওয়ার কথা। যেটা 100 টাকার পণ্য আমাদের ঢাকাতে এসে 250 টাকা হতে হবে অথবা 200 টাকা হতে হবে, এটা এরকম কোনো পণ্য নয়। কিন্তু তারপরে হচ্ছে কেন, ওই যে কারসাজির কোনো ধরনের পানিশমেন্ট কিন্তু সুযোগ মানে আমাদের এখানে দৃষ্টান্ত নাই। তার কারণে একবার চাল নিয়ে আমরা দীর্ঘদিন ধরে বলতেছি, চালের এখনো কোনো সুরা তাহলে আপনি বলতে চেয়েছেন যে অতীতে যে কারসাজিগুলো হয়েছে তারই অংশ এটা আপনি বলতে চেয়েছেন, যে সেই ক্ষেত্রে হ্যাঁ, এটা অবশ্যই। এখন আমাদের কাঁচা বাজারে কাঁচা মরিচ যারা আমদানি করেন, তারা বলছে যে আমরা কিছু নেই, পরবর্তী পেঁয়াজওয়ালারা নেবে, তারপরে বৈদ্যুত নেবে, তারপরে শ্রেণী যারা করে তারা নেবে। মানে ইয়ার দ্য রাউন্ড কোনো না কোনো পণ্যের মানে কৃত্রিম একটা সংকট থাকবে। সরকার এখানে চুপ মেরে থাকবে। সরকার বলবে যে এটা আমার এক ডিপার্টমেন্ট বলবে এটা তার দায়িত্ব না, আরেকজন বলবো তার দায়িত্ব না। এরকম করে মধ্যখানে আমরা যারা বক্তা আছি তাদের অবস্থা কিন্তু মানে এরকম খুব কঠিন হয়ে যায়। আমরা পিষ্ট হয়ে যাব। এই 30 টাকার পেঁয়াজ আমাকে 250 টাকা দিয়ে কিনতে, 30 টাকার কাঁচামরিচ আমাকে 250 টাকা দিয়ে কিনতে হবে। এই অবস্থা আমাদের ভোগ করতে হবে যদি সরকার এখানে সক্রিয় না হয়, সরকারি ডিপার্টমেন্ট। আপনার কাছে কি মনে হয় যে আসলে কেন সরকার সক্রিয় হয় না, বা কোন অধিদপ্তর বা মন্ত্রণালয় সক্রিয় হয় না ব্যাপারে আপনি বলবেন? যদি দর্শক টেলিফোনে আছে, ফোনটি নিয়ে দর্শক আপনার পরিচিতি বলুন সংক্ষেপে প্রশ্নটি। আসসালামু আলাইকুম, আমি আনিসুর রহমান মোহাম্মদপুর বাবর রোড থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হলো যে এই যে কাঁচামরিচের যে সংকটটা, এটা কি কৃত্রিম, না এই যে যারা আমদানি করেছে তাদের সাথে এদের কোনো যোগসাজশ আছে কিনা? কারণ হলো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যারা সাধারণ মানুষ তারা কিন্তু সাফার করতেছি, এর কোনো প্রতিকার কিন্তু হচ্ছে না। প্রত্যেক মৌসুমে একই অবস্থা হয়ে যায়। এই বিষয়টা খতিয়ে দেখা উচিত। এবং আপনি বলেছেন, একটু আগে শুনেছি আমি,
যে বাণিজ্য মন্ত্রণালয়ে কি প্রশ্ন করা হয়েছিল যে এটার ব্যাপারে তাদের কোনো পারমিট আছে কিনা। কোশ্চেন ইজ দিস, যে সাধারণ মানুষের জন্য এরা কি করতেছে, এবং এই যে কৃত্রিম সংকটটা, এটা কিন্তু আজকে নতুন নয়। প্রত্যেকটা মানুষের জীবনের চলার জন্য, বাঁচার জন্য প্রত্যেকটা বিষয়, খাদ্য, মরিচ বলেন, চাল বলেন, সবকিছুর সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেই ক্ষেত্রে যারা আমদানিকারক তাদের কি দায়িত্ব আছে, এবং এই যে কৃত্রিম সংকটটা প্রতি বছরই হচ্ছে, এটা কিন্তু নতুন বিষয় না। আমি আবারও বলছি। নাজির হোসেন, আপনি বলেন, আপনি কি মনে করেন যে এই সিন্ডিকেটের কি অংশীদার কি এই সকল অংশ, সকলেই কি এর অংশীদার? এখন আমাদের অনেকগুলি সরকারি ডিপার্টমেন্ট অনেক সময়, যেটা আমি প্রথমে বলছি, একটা ডিপার্টমেন্ট আরেকটা ডিপার্টমেন্টের উপর দায়িত্ব চাপিয়ে মানে আমাদের উপর এই বিষয়টার উপর একটা জটিলতা তৈরি করে থাকেন এবং নিজেরা দায় সারেন। তো এক্ষেত্রে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর আমাদের যে পর্যবেক্ষণ, তারা তাদের সীমিত লোকবল দিয়ে কিন্তু আসলে কাজগুলি চালাচ্ছেন। তাদের যে পরিমাণ লোকবল থাকার কথা সেটা কিন্তু নাই। এখানে জেলা প্রশাসন, তাদের অনেকগুলো নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, তাদের একটা দায়িত্ব আছে। কৃষি বিপণন অধিদপ্তর একটা প্রতিষ্ঠান আছে, যেখানে তার জেলা বাজার কর্মকর্তা বলে একজন কর্মকর্তাও আছেন। তাদের এগুলো মানে দেখার বিষয় আছে। তারা যদি এই বিষয়টা দেখাশোনা করতেন তাহলে হয়তো এই কাজটা না, তাহলে কেন তারা দেখাশোনা করে না? অতীতীয় পিএইচ নিয়ে ঘটেছে একই ঘটনা, কেন করে না? এখানে কি সিন্ডিকেটের কথা বলছেন যে সকলে মিলেই সিন্ডিকেট করে এই কাজগুলো ঘটাচ্ছে, কারসাজিগুলো করছে? আপনি কি বলবেন? সিন্ডিকেট তো অবশ্যই এখানে আছে, সিন্ডিকেট তো অবশ্যই আছে, আমি এটা আছে বলে মনে করি। আরেকটা জিনিস হলো যে আমাদের সরকার, সেই সিন্ডিকেটের পার্টনারগুলো কারা কারা আছে আপনার কাছে কি মনে হয়? সিন্ডিকেটের পার্ট তো ব্যবসায়ীরাই যেমন এখানে ধরেন ওনারা যখনই কোনো ধরনের প্রবলেম হয়, যে আড়তদাররা বলবে যে আমদানিকারকরা করছেন, আমদানিকারকরা বলবে যে আড়তদাররা করছে, তো পাইকারি ব্যবসায়ীরা করেছেন। তো এক্ষেত্রে মানে ওরা নিজেরা বলে, কিন্তু তার দায়টা কিন্তু আমাদেরকে ভোগ করতে হয়। তো এখানে ব্যবসায়ীরা পার্ট, এটা মূল কাজটা তারা সংগঠিত করছে। কিন্তু প্রবলেম হচ্ছে ওই যে যেটা আমি প্রথমে বলেছি, ব্যবসায়ীরা যেহেতু অপরাধ করছে, তারা কিন্তু এখন এটা অপরাধ হিসেবে মনে করছে না, যেহেতু তার এটার জন্য কোনো ধরনের জবাবদিহি করতে হচ্ছে না। কেন তাহলে জবাবদিহি করার কি বিধান নেই? কার কাছে জবাবদিহি করবে আপনি কি মনে করেন? আমি যেরকম বললাম, যে প্রতিষ্ঠান তাকে আমদানির অনুমতি দিয়েছে মানে তারা জবাবদিহি। ধন্যবাদ, আপনার কাছে আমি আবারও আসবো। যারা করে তাদের এটা দেখা। ধন্যবাদ। হারুনুর রশিদ, আপনি বলুন যে চাল আমদানি করার ক্ষেত্রে 36.75% অর্থাৎ শুল্ক কমানো হয়েছে, আমদানি শুল্ক কমানো হয়েছে, তারপরে কোনো চালের দাম বেড়ে যাচ্ছে। হারুনুর রশিদ, ইতিমধ্যে শুল্ক কমানো হয়েছে, বাট ইন্ডিয়া থেকে মানে ভারত থেকে এখনো চাল আসা শুরু হয়নি। এখানে বাণিজ্য মন্ত্রণালয়ের একটা যুগ্ম সচিবের পদমর্যাদার একজন দায়িত্ব দিবে, সেই দায়িত্বরত কর্মকর্তা প্রতি কনসালমেন্টের এগনেস্টে অনুমোদন দিবে, তারপরে চাল ঢুকবে। একটু জটিলতা আছে, এই জন্য এখনো এলসি করা হয়নি। আশা করছি আগামী সপ্তাহে 15 আগস্টের পরে যে পোর্ট খুলবে, তারপরে আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এর আগেও তো কমানো হয়েছে, কিন্তু তারপরেও চালের দাম বা নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য কিন্তু বৃদ্ধি পেয়েছে। তাহলে কেন ঘটলো সেই ক্ষেত্রে? এবারও কি চাল আমদানিতে একই ঘটনা ঘটবে মরিচের মতো? আসলে ভারতের উপরে তো অনেক সময় নির্ভর করে। যখন ভারত দেখে যে বাংলাদেশের চাহিদাটা বেশি, ওরা ওই পাশে কিন্তু দামটা বাড়িয়ে দেয়। এটাও একটি কারণ। ইদানিং মানে ইম্পোর্ট যদি আমরা না করি, দাম কম, যখন আমরা ইম্পোর্ট শুরু করি ওই পাশে কিছুটা দাম বাড়িয়ে দেয়। এই কাঁচামরিচের বিষয়টাও তাই। ওখানে যখনই শুনেছে বাংলাদেশে কাঁচামরিচ আমদানি হবে, ওখানে 15-20 টাকা কেজিতে লাফাই ওরাও বাড়াই দিছে ওদের মোকামে, কারণ ওরাও তো চাল খাচ্ছে, ওরাও তো কাঁচামরিচ খাচ্ছে ওখানে। আর একটা বিষয় ক্লিয়ার করে আপনার মাধ্যমে বলতে চাই, যারা আমরা ইম্পোর্ট করি, যারা আমরা আমদানি করে কাঁচা পণ্যের কথা বলি, কাঁচা পণ্যের ইম্পোর্টাররা বিশেষ করে ল্যান্ড পোর্টে সিন্ডিকেটের কোনো সুযোগ নাই, ল্যান্ড পোর্টে কাঁচা পণ্যর মজুদেরও কোনো সুযোগ নেই। আমরা এটার কোনো সুযোগই নেই, কারণ কাঁচা পণ্য রাখাই যাবে না। একদিনে 2 দিনের বেশি কাঁচামরিচ তো রাখাই যায় না, তাহলে মজুদ কিভাবে করবে সিন্ডিকেট এখানে করার? আমাদের না, চালের ক্ষেত্রে কিন্তু জনাব হারুনুর রশিদ, চালের ক্ষেত্রে আমরা অতীতে দেখেছি যে এখানে আমদানি শুল্ক শূন্য করা হয়েছিল, তারপর সেই চালের দাম অনেকগুলো পরিমাণ বেড়ে গিয়েছিল। তাহলে এখানে কেন ঘটলো এই ঘটনাগুলো? আসলে আমরা ভারত থেকে চাল আমরা যত ডলারে কিনি, আমরা আমাদের ল্যান্ড পোর্টে কিন্তু এখানে বাজার আছে, সেই বাজার মোতাবেক আমরা কিন্তু বিক্রি করে দিই। সরকারের বিভিন্ন সংস্থা আমাদের পোর্টে আছে, এনএসএ আছে, ডিজিএফআই আছে, ও অন্যান্য প্রশাসনের লোকজন, ডিসি অফিসের লোক আছে। এরা কিন্তু সবসময় পোর্ট গুলোতে তদারকি করে, কিন্তু পোর্টে যেরকম তদারকি করে ঠিক তার অপোজিটে কিন্তু বাজারগুলোতে, যে মোকামগুলোতে যদি ব্যাপকভাবে তদারকি করতো, তাহলে কিন্তু বাজারটা নিয়ন্ত্রণে থাকতো। অর্থাৎ আপনি বলেছেন যে তদারকি করতে হবে, যথাযথ কর্তৃপক্ষকে তদারকির ভিত্তিতে নিয়ন্ত্রণ করা যায়। ধন্যবাদ হারুনুর রশিদ আমাদের সাথে সংযুক্ত থাকবার জন্য। আপনাকে আবারও ধন্যবাদ।
নজরুল কবির। আমি চালের প্রশ্ন বলবো, দেখেন যে চালের ক্ষেত্রেও এটা শুধুমাত্র আমদানিকারকদের সমস্যা না, এখানেও দুটো চক্র, চাল আমদানি এবং চালের বাংলাদেশের যারা মিল মালিকরা আছেন, এই দুটো চক্র মিলে প্রতি বছরই সরকারকে একটি বিশেষ সময়ে বেকায়দায় ফেলার চেষ্টা করে, যেই সরকারি ক্ষমতায় থাকুক না কেন। এটা গত 20 বছরের ইতিহাস আপনাকে একদম আমি যদি প্রস্তুতি নিয়ে আসতাম আজকে ডাটা সহ বলতে পারতাম। অর্থাৎ এরা একটা সিন্ডিকেট করে একে সম্পর্ক অপরকে সৃষ্টি করে। এক সিজনের ধন্যবাদ। যদি এই পর্বে মিল আলোচনা মালিক খায় তো আরেক আমরা সিজন এখানে খায় শেষ করছি। ধন্যবাদ আপনাদের আমদানিকারক সবাইকে খায়। আলোচনা অংশ নেওয়ার জন্য। ধন্যবাদ হারুনুর রশিদ, ধন্যবাদ নাজির হোসেন। নাজির হোসেন। এই পর্বে আমরা আলোচনা করব ই কমার্স প্ল্যাটফর্মের প্রতারণা এবং গ্রাহক ভোগান্তি নিয়ে। যুক্ত আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হামিদুল মিসবাহ এবং বেসিকের সাবেক সভাপতি, আজকের ডিল.com-এর প্রতিষ্ঠাতা ফাহিম মাসুর এবং পাঠাওয়ের প্রেসিডেন্ট ফাহিম আহমেদ। আলোচনা ফাহিম মাসুর, আপনি বলুন যে আমরা যে প্রসঙ্গে আলোচনা করতে চেয়েছি, যে ই ভ্যালির যে বিষয়টি আসছে, ব্যাপক আলোচিত হয়েছে সারা বাংলাদেশে, বিশেষ করে গণমাধ্যমে এসছে, এবং আপনিও জানেন বিষয়টি। যদি আপনি বলেন যে এই বিষয়টি কিভাবে ঘটছে বা আইনগত কি বিষয়টি আছে এখানে। জি, ধন্যবাদ। আসলে ই কমার্স নিয়ে গত কয়েক মাসই আমি বলবো, পার্টিকুলারলি কয়েক সপ্তাহ অনেক ধরনের কথাবার্তা হচ্ছে। আমরা প্রতিদিনই মিডিয়াতে দেখছি বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এবং এখানে তো আপনি একটা কোম্পানির কথা বললেন, ই ভ্যালি, বা এরকম কিন্তু আরো কয়েকটা কোম্পানির সম্পর্কে কিন্তু আমরা জেনেছি যে প্রচুর গ্রাহক, একটা হিসাবে দেখা যাচ্ছে যে প্রায় 4 থেকে 5 লক্ষের মতো গ্রাহক যারা প্রচুর টাকা দিয়ে রেখেছে এই কোম্পানিগুলিতে, অ্যাডভান্স পেমেন্ট দিয়ে রেখেছে। কেউ হয়তো ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করেছে, কেউ হয়তো মোবাইল ফাইন্যান্সিয়াল MFS এর মাধ্যমে পেমেন্ট করেছে, এবং অ্যামাউন্টও দেখা যাচ্ছে অনেকের টাকা, কেউ হয়তো 50,000 টাকা দিয়েছে, কেউ হয়তো 1 লাখ টাকা দিয়েছে, এবং কিছু কিছু ক্ষেত্রে অনেকে 10, 15, 20 লাখ টাকা পর্যন্ত টাকা দিয়ে রেখেছে, এবং মাসের পর মাস চলে গেছে। অনেকের হয়তো 6 মাস, 8 মাস চলে গেছে, কিন্তু প্রোডাক্ট কিন্তু হাতে পায়নি। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রোডাক্টের পরিবর্তে এই কোম্পানিগুলো কিছু চেক দিচ্ছে, যেহেতু তারা প্রোডাক্ট দিতে পারছে না, এবং চেকটাও আসলে দেওয়া হচ্ছে ফিউচার ডেটের। দেখা যাচ্ছে যে প্রায় না, কিন্তু যে ঘটনা আমরা দেখতে পেলাম যে চেক ছিঁড়ে ভিডিও, আমরা বলা হচ্ছে যে আপনারা যে চেক ছিঁড়ে ভিডিও পাঠান তাহলে টাকা দেবে, এই যে প্রতারণায় এত বড় প্রতারণা ঘটছে প্রকাশ্যে, সেখানে কি বলবেন? তাদের এই অডিও ক্লিপিংও আছে, তারপরেও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, বা এই বিষয়টিকে কিভাবে দেখবেন যে তাদের এই অভিনব প্রতারণা যেটি? জি, আজকে আমরা আসলে এই সংবাদপত্রে এই সংবাদটা দেখেছি, তো যেখানে বলা হচ্ছে যে কিছু কিছু গ্রাহকদেরকে জানানো হচ্ছে টেলিফোন করে বা মেসেজ দিয়ে যে তারা যেই চেকটা দেওয়া হয়েছিল রিফান্ড হিসাবে, সেটা যাতে তারা ছিঁড়ে ফেলে এবং তার বিনিময়ে তারা ফিউচারে টাকা পাবে। তো আমার কাছে ব্যাপারটা আসলে খুবই অদ্ভুত ব্যাপার লেগেছে। প্রথমত আমি মনে করি যে আসলে এই চেক দেওয়ার ইস্যুটা আসবে কেন? ই কমার্স তো আসলে প্রোডাক্ট কিনা বেচার জায়গা, তাই না? ই কমার্সে আমি টাকা দিব এবং প্রোডাক্টটা আমি পাবো নির্দিষ্ট সময়ের মধ্যে, এবং নির্দিষ্ট সময়টা হয়তো হতে পারে 7 দিন বা 15 দিন, কিন্তু এটা মাসের পর মাস চলে যাবে, আমি প্রোডাক্ট পাবো না, এবং প্রোডাক্ট যখন পাবো না তখন আমাকে হয়তো 6 মাসের পরের ডেটে একটা চেক দেওয়া হবে। এটাই আসলে সবচেয়ে বড় প্রতারণা আমার কাছে মনে হয়। তো সেই জায়গাটাতে আসলে আমাদের দেখতে হবে যে এই প্রোডাক্টগুলি কেন পাওয়া যাচ্ছে না। এই যে অ্যাডভান্স দেওয়া হলো লাখ লাখ কোটি কোটি টাকা, এবং আমরা জানি যে প্রায় অলমোস্ট কয়েক হাজার কোটি টাকা আসলে আটকে আছে গ্রাহকদের, এবং লাখ লাখ গ্রাহকদের টাকা আটকে আছে, এবং কয়েক হাজার মার্চেন্টদের টাকাও আটকে আছে। মানে ব্যাপারটা হচ্ছে যে এই কোম্পানিগুলো গ্রাহকদের থেকে যেরকম টাকা নিয়েছে, আবার মার্চেন্টের থেকে কিছু প্রোডাক্ট নিয়ে 407 কোটি টাকা, এবং তাদের বিপরীতে আছে মাত্র 65 কোটি টাকা। এই যে বিশাল অংশে যে টাকাটা যে মাঝখানে লোপাট হয়ে গেল, এই বিষয়ে কেন আমরা কোনো সরব ভূমিকা দেখছি না? প্রশাসন কিংবা যারা বাণিজ্য মন্ত্রক তাদের সময় দিয়েছে, এই বিষয়টি কেন? কি মনে হয় আপনার কাছে? আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটা আসলে আমরা কিন্তু গত 1 বছর ধরেই বলছিলাম। দেখেন, এখানে আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটা সমন্বয়হীনতা। আসলে ই কমার্সটা আসলে কোন মন্ত্রণালয়ের আন্ডারে? হ্যাঁ, সেটার ব্যাপারে না, এতগুলো গ্রাহক, যেখানে আপনারা বলেছেন গণমাধ্যমে এসছে বিভিন্ন সময় যে এখানে টাকা একটা লুণ্ঠনের একটি ব্যবস্থা আছে বা প্রতারণার একটি সম্ভাবনার কথা বলা হচ্ছে, তারপরেও তাদের দুর্বলতা, তাহলে তারা কি জানে না মন্ত্রণালয় যে এরকম একটা ঘটনা ঘটতে পারে? তাহলে তারা কেন সঠিক সময় ব্যবস্থাটি গ্রহণ করলো না? আপনার কি মনে হয়? আমারও আপনার মতো আসলে এই প্রশ্ন, এবং এটা আমরা মনে করি যে এটা আরো আগেই করা উচিত ছিল। গত বছরই যখন এই ব্যাপারে কথাবার্তা হচ্ছিল তখনই করা উচিত ছিল। হয়তো কোনো কারণে, যেটা বললাম, হয়তো সমন্বয়হীনতা একটা হতে পারে, অথবা অনেক ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের দেশে যেটা হয়, অনেক ক্ষেত্রে
এই সকল প্রতারকদের সাথে সংশ্লিষ্ট মানে যোগসাযোগ থাকতে পারে আপনি মনে করছেন। ধন্যবাদ। আমি আবারও এই পর্যায়ে আমি যাচ্ছি ফাহিম আহমেদ, আপনি বলুন যে ই কমার্স যে একটি হুমকির সম্মুখীন পড়ে গেল বিশেষ করে এই প্রতারণার কারণে এবং গ্রাহক ভোগান্তি পালনে যে একটি অবস্থা ভিত্তিতে পড়ে গেলে এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে কিনা ই কমার্সের একটি সম্ভাবনা ছিল, আপনি কি মনে করেন কি হতে পারে? হ্যাঁ, আপনি অনেক ভালো প্রশ্ন করেছেন এবং অবশ্যই এ কারণে ই কমার্স সেক্টরে যে বিপুল সম্ভাবনা আছে সেটা ক্ষতিগ্রস্ত হবে। এখন ফাহিম আশরার ভাইয়ের কথার সূত্র ধরে আমি বলতে চাই, এটা যেহেতু এত দূর পর্যন্ত গড়িয়েছে, এখনই আমাদের প্রয়োজন ব্যবস্থা নেবার। তো ওই ই কমার্স সেক্টরে কনফিডেন্সটা আনার জন্য কি কি করণীয়? প্রথমত এখানে যে বড় অঙ্কের একটা দেনা আছে 400 কোটি টাকা বলে, যেটা বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উঠে আসছে, সেটাও কিন্তু সম্ভবত আন্ডারস্টেটেড। সেই একই প্রতিবেদনে বলা আছে যে অভিযুক্ত যে প্রতিষ্ঠানটা সেটা মানে ইনফরমেশন প্রোভাইড করার ব্যাপারে ফোর্থরাইট হয়নি এবং প্রকৃতপক্ষে এর পরিমাণ আরো অনেক বেশি হতে পারে। তো জিজ্ঞেস করছেন যে এখন কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? হ্যাঁ, সমন্বয়হীনতা আছে, বোঝার কিছু না, তাদের কাছে হিসাব চাওয়া হয়েছে কিন্তু সেই হিসাবগুলো তারা দেয়নি। বিভিন্ন সময় চাওয়া হয়েছে এবং আরও 3 সপ্তাহ সময় দেওয়া হয়েছে, কিন্তু সেটি তারা ভ্রুক্ষেপ করছে না। এবং আমরা যারা জানতে পেরেছি তাদের টেলিফোন এবং ব্যবস্থাপনা পরিচালক যিনি আছেন তার টেলিফোন বন্ধ বা নিয়েও কোনো রেসপন্স করছে না। সেই ক্ষেত্রে ভোক্তাদের কি হতে পারে? এতগুলো টাকা যে তারা নিয়ে গেছে, কি করতে পারে? তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না, তখন কি করতে পারে বা কি হতে পারে? না, দেখুন, এখন যেটা হচ্ছে সেটা হলো আমরা রিয়ালিটিটা অ্যাকসেপ্ট করছি না এবং আমাদের যে নীতি নির্ধারকরা আছে এবং আইন প্রয়োগকারী সংস্থা আছে এবং যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে, তারাও বুঝতে পারছে যে এখানে দেনার পরিমাণটা অনেক বড় আর এখানে সংশ্লিষ্ট ভোক্তা সাধারণ যারা ইম্প্যাক্টেড হয়েছে তাদের সংখ্যা অনেক বেশি। তো এখন এটা অনেকটা ধরি মাছ নাচুই পানি টাইপের ব্যবস্থা হয়ে গেছে যে হ্যাঁ, আমরা এই জিনিসটাকে উত্তরণ করতে চাই, আমরা রিস্কটা রিকভার করতে চাই এবং কি করে ব্যবসাটা চালিয়ে যেতে দেওয়া যায় যাতে করে কিছুটা টাকা এখানে রিকভার করা যায়। তো এখানে আমাদের যে রিয়ালিটিটা অ্যাকসেপ্ট করতে হবে যে 400 কোটি টাকা বলেন অথবা তার থেকে বেশি পরিমাণে যে দেনা আছে, সেই দেনাটা রিকভার করার কোনো সুযোগ নেই, কারণ সেই টাকাটা খরচ হয়ে গেছে বিশাল পরিমাণ ভর্তুকি দিতে, ডিপ ডিসকাউন্ট দিতে এবং বেশ বড় বড় যে মার্কেটিং ক্যাম্পেইন করা হয়েছে, বিভিন্ন ধরনের স্পন্সরশিপ করা হয়েছে এবং বড় বড় অঙ্কের বেতন দেওয়া হয়েছে এক্সিকিউটিভদের এবং অন্যান্য মিডিয়া এবং ইনফ্লুয়েন্সারদেরকে, সেখানে টাকাটা খরচ হয়ে গেছে। এখন যেটা করণীয় সেটা হলো না, ফাহিম আহমেদ, আরেকটি প্রশ্ন, যে যখন এই অভিযোগগুলো উঠলো আপনি বললেন যে এরকম একটা সম্ভাবনার কথা বলা হয়েছে, যেটি বলবার চেষ্টা করলেন, ফাহিম মাস্টার বলার চেষ্টা করলেন, কিন্তু পরবর্তী পর্যায়ে এই এত দূর ইভিল জানার পরেও কারা এই প্রতিষ্ঠানটিকে এত দূরে নিয়ে আসলো জানার পরেও, এখানে কি মনে হয় প্রশ্নটি? এখানে সবার সংশ্লিষ্ট আছে। এখানে শুধুমাত্র যে আমরা নীতি নির্ধারকদেরকে দোষ দিব অথবা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট যেসব প্রতিষ্ঠানগুলো আছে যাদের নামগুলো আসলে তাকে যে দোষ দিব সেটা শুধু বলে পার পাওয়ার কোনো অবকাশ নেই। সেই সাথে সংশ্লিষ্টতা আছে এবং তাদের সাথে যারা ব্যবসা করে আসছে তাদের যেসব সাপ্লায়াররা এটা জেনে শুনেও তাদেরকে ক্রেডিট দিয়ে আসছে, এখন তাদের যে বড় অঙ্কের একটা পাওনা তাদের সাথে আটকে গেছে, আমার মনে হয় 150 না 200 কোটি টাকা। এটিকে প্রথম থেকে কি অনুমান করা গেছে যে এরকম একটা ঘটনা ঘটতে পারে? তাহলে এত দূর কিভাবে তারা আসলো? আমি সেই প্রশ্নটি করছি আপনাকে। এখানে কি কোনো দুর্নীতি বা অন্য কিছুর কোনো গন্ধ পাচ্ছেন কিনা আপনি কি মনে করেন? দুর্নীতি আছে এবং সেই সাথে লোভ আছে। এখানে সবাই জানে কি হচ্ছে, কারণ সোজা অঙ্কের ব্যাপার এবং সোজা অ্যাকাউন্টিং এর ব্যাপার। আপনি যদি ধরেন 100 টাকার একটা পণ্য প্রতিনিয়ত আপনি 20 টাকা 30 টাকা লসে বিক্রি করেন, সেই টাকাটার তো কোনো জায়গা থেকে আপনার সংকলন করতে হবে, সেটা সাধারণত বিনিয়োগ থেকে আসে। কিন্তু যে প্রতিষ্ঠানের ব্যাপারে অভিযোগ এসেছে এবং অন্যান্য প্রতিষ্ঠানও একটা টাকাও দেশীয় অথবা বিদেশি বিনিয়োগকারীর কাছ থেকে রেজ করতে পারে নাই। সুতরাং এই ভর্তুকির টাকাটা আসছে হলো ভোক্তা সাধারণ থেকে। তো এখন এখানে যারা কিনছে পণ্য এবং সেই সাথে যারা পণ্য সরবরাহ করছে, সবাই জানে যে এটা একটা জালিয়াতির ফাঁদ, সবাই জানে যে এটা একটা পঞ্জি স্কিম, কিন্তু সবাই সেখানে ভাবে যে না, আমি নিজে পার পেয়ে যাব, আমার এখানে লস হবে না, হয়তো অন্য কোনো ব্যক্তি ফাঁদে পড়ে যাবে। ফাহিম আহমেদ, আপনি চমৎকার প্রশ্ন বলেছেন যে এটি প্রতারণা এবং জালিয়াতির ফাঁদ অনেকে মনে করছেন, কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে যে যারা রেগুলেটরি অথরিটি যারা আছে সরকারের, তারা কিভাবে এটি চলতে দিল? যে এমন গন্ধ যদি পেয়ে থাকবে, কিভাবে চলতে দিল তারা? কেন, কি কারণে?
এখানে দুইটা তিনটা কারণ আছে। প্রথমত এখানে একটা সমন্বয়হীনতার অভাব আছে, যেহেতু এখানে রেগুলেটরি প্রতিষ্ঠান বিভিন্ন দিক থেকে আছে, মিনিস্ট্রি অফ কমার্স আছে, বাংলাদেশ ব্যাংক আছে, সবারই কিন্তু বিশেষ এক একটা জায়গা ছিল জিনিসটা বন্ধ করে দেবার। যেরকম যে প্রতিষ্ঠানটার নাম আসলো তারা কিন্তু একটা ইলিগাল আনলাইসেন্সড ওয়ালেট অপারেট করছিল, যেটা বাংলাদেশ ব্যাংকের এবং পেমেন্ট সিস্টেম গাইডলাইনের পুরোপুরি পরিপন্থী। তো সেই রুলটাকে তারা অবহেলা করে যাচ্ছিল এবং তারা কোনো ওভারসাইটের আন্ডারে আসছিল না। সেই সাথে খুব রিসেন্টলি মাস দেড়েক আগে যে নতুন ডিজিটাল কমার্স নির্দেশিকা তা প্রণয়ন করা হচ্ছে, সেটা না, কিন্তু একটি প্রত্যক্ষ প্রতিষ্ঠান, অথবা এটি পরোক্ষভাবে বাংলাদেশের সেটা- একটি প্রাইভেট প্রতিষ্ঠান কিভাবে সরকারের আইনগুলোকে অমান্য করে, সেখানে আপনার কাছে কি মনে হয় যে কেন অমান্য করার ধৃষ্টতা তারা পেল, যার ফলে এতগুলো দর্শক ভোগান্তিতে পড়লো, এতগুলো অর্থ চলে গেল তাদের, সেখানে কি মনে হয়? এই যে আপনি যে বললেন এতগুলো অর্থ চলে গেল, সেটাই। এখন কেউ যদি ধরেন 1,000 টাকা চুরি করে বা জালিয়াতি করে, তাহলে তারা হয়তো বিপদে পড়ে এবং তারা আইনের মানে এনফোর্সমেন্টের আওতায় চলে আসে। কিন্তু কেউ যদি 1,000 টাকা চুরি করে জালিয়াতি করে, তখন তারা আইনের এনফোর্সমেন্টের আওতায় আসে না, রাইট? এখন অনেকটা একটা সৎ দিকেরও একটা রিস্ক মিটিগেশনের ব্যাপার আছে, কারণ অনেকে হয়তো ভাবে যে না, আমি যদি এখন এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিই, মানে ওয়েল মিনিং রেগুলেটররাও এটা ভাবে, রাইট, যে আমি যদি এদের ভিতরে কোনো ব্যবস্থা নিই তাহলে না, সতর্ক কি করা যেত না? তাদেরকে কি সতর্ক করা যেত না? আপনি কি বলবেন ফাহিম আহমেদ, অন্তত রেগুলেটরি প্রতিষ্ঠানগুলো পারত কিনা? এখন কি করা যেত কি যেত না, ওই পিছনের দিকে আমরা না তাকিয়ে যদি আমরা সামনের দিকে তাকাই, আমাদের এখনই উচিত ব্যবস্থা নেওয়া। না, টাকাগুলো কি পাবে? আপনার কাছে আমি আবারও আসবো, আমি নজরুল কবির, আপনি বলুন যে আপনি। টাকাগুলো আসবে না, বাট যেটা আমি বলছি যে আমাদের এখনই ব্যবস্থা নেওয়া, যাতে করে এই 400 কোটিতে 4,000 কোটিতে না যায়। এখনই তাদের কার্যক্রম বন্ধ করতে নির্দেশ দেওয়া উচিত এবং এখনই তাদের ব্যাংক অ্যাকাউন্ট গুলো জব্দ করা উচিত এবং আরো 3 দিন 5 দিন বা 3 সপ্তাহ সময় দিয়ে কালক্ষেপণ করার এবং মানুষকে বিভ্রান্ত করার সুযোগ না দিয়ে এখনই এসব প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করা খুবই প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। আমি এই পর্যায়ে যাচ্ছি ব্যারিস্টার হামিদুল মিসবাহ, আপনি বলুন যে এই যে চেকগুলো টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলছে এবং ভিডিওতে সেই জিনিস পাঠাচ্ছে, এই বিষয়টিকে পাঠাতে বলছে এবং পাঠিয়েছেও, পাঠাতে বলছে, আপনি কি বলবেন যে এত বড় একটি জালিয়াতি ঘটনা ঘটছে তারা বলছে? প্রথমত এই যে চেকগুলো যে উনি পাঠাতে বলছে, ফার্স্ট অফ অল এই চেকগুলোকে আমরা যদি আইনের দৃষ্টিকোণ দেখে দেখি, তাহলে এই চেকগুলো কি? এগুলো কি শুধুই কাগজ, নাকি ডকুমেন্ট, নাকি একটা ইনস্ট্রুমেন্ট? সো আমরা যদি ইভেন চেকের যে বিষয়টা, সেটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আইন, সেই আইনের অধীনে পড়ে। এর পাশাপাশি যদি যেই কথাগুলো আপনি বললেন এবং ফাহিম ভাইও বললো যে চেক কেটে ভিডিও পাঠানোর কথা বলা হচ্ছে, যে চেক কেটে ভিডিও পাঠালে ওই যে পাওনাদার সাপ্লায়ার, ওনাকে টাকাটা দিয়ে দেওয়া হবে, পেমেন্টটা দিয়ে দেওয়া হবে। তো এইগুলো সবই আমরা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এবং পিনাল কোড, বাংলাদেশের যেই দণ্ডবিধি, এই দুইটার আলোকে যদি দেখি, সবগুলোই ক্রিমিনাল অফেন্স। কিভাবে ক্রিমিনাল অফেন্স কি কি করেছে ফাহিম ভাই, উনি লয়ার না হয়েও উনি দুইটা আইনের কথা কিন্তু অলরেডি বলেছে, এবং আপনারা যদি পেনাল কোডের সাথে সেটা মিলান, এটা এই যে ই কমার্স প্রতিষ্ঠান যার কথা বলা হচ্ছে, সেই প্রতিষ্ঠান এখন থেকে না, আরো 1-1.5 বছর আগে থেকেই সেই ক্রাইমগুলো সংগঠিত করেছে। সেটা হচ্ছে কি, একটা হচ্ছে ডিসঅনেস্টি আর একটা হচ্ছে ফ্রডুলেন্ট। আমি এখান থেকে একটু শুরু করি। সেটা হচ্ছে সে জানতো সে প্রোডাক্ট বিক্রি করে অ্যাডভান্স টাকাটা নিচ্ছে এবং সে প্রোডাক্টটা ডেলিভারি করতে পারবে না, সে জানতো, কারণ সে এটা একবারে দুইবারে করে নাই। এখন এইটা এটা অ্যাপারেন্ট হয়ে গিয়েছে যে সে জেনে শুনেই মানুষকে ইনডিউস করে, এই সাপ্লাইদেরকে ইনডিউস করে, কাস্টমারদেরকে ইনডিউস করে এই জায়গাটায় নিয়ে এসছে, যেই টাকাটা সে তার ব্যাংকে এখন দেখাতে পারছে না, সরিয়ে ফেলেছে। সো এখানে হি হ্যাজ কমিটেড ফ্রড, হি হ্যাজ অলসো কমিটেড ডিসঅনেস্টি। চেক কাটার ইস্যুটাতে যদি আমরা আসি, চেকটা হচ্ছে একটি ভ্যালুয়েবল সিকিউরিটি, একটা ইনস্ট্রুমেন্ট। আমরা যদি খুবই সহজ, সবাই মনে হয় বাংলাদেশের অথবা সাবকন্টিনেন্টের সবাই জানে, 420 পিনাল কোডের 420 যেই ধারাটা আছে, সেই ধারার আন্ডারেও এটা পড়ে, খুবই মানে খুবই অ্যাপ্রোপ্রিয়েটলি পড়ে, যে যেখানে একজন লোক ইনডিউস করে, উনি এই ই কমার্স প্রতিষ্ঠান পাওনাদারকে বলছে, তুমি আমার কাছে টাকা পাও, তুমি চেকটা কেটে আমাকে ভিডিও করে পাঠাও, আমি তোমাকে পেমেন্টটা দিয়ে দিব। নাও দেখেন, এখন আমরা যদি ফ্যাক্টে আসি, উনি কি এটা বলতে পারতো না, তুমি তোমার পাওনাদার
তোমার ব্যাংক অ্যাকাউন্টে আমাকে SMS অথবা ইমেল করে দাও, আমি ইলেকট্রনিক পেমেন্টের মাধ্যমে তোমাকে তোমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিব। এটা কেউ বলতে পারতো না? ও বলতে পারতো, ও বলে নাই। বিকজ হি নোজ এই চেকটা যে পানাদার হোল্ড করছে, এই চেকটা দিয়ে সে একটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের আন্ডারে 138 ধারায় গিয়ে মামলা করবে। মামলা করলে তার সেখানে 1 বছরের জেল আছে, অথবা চেকে যে অ্যামাউন্ট লেখা আছে সেই অ্যামাউন্টের তিন ভাগ মানে 3 গুণ পয়সা সে দিতে বাধ্য থাকবে, যদি কিনা ওই মামলাটা যখন শেষ হবে, যখন সে প্রমাণ করতে পারবে যে এই চেকটা সে ইস্যু করেছে। সো এখানে এই যে প্রতারণার ফাঁদ প্রত্যেকটা স্টেপে স্টেপে এই ই-কমার্স অর্থাৎ তারা প্রতারণা করছে। কিন্তু হামিদুল মিসবাহ, একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে দেখুন যে বাণিজ্য মন্ত্রণালয় আইনি নোটিশ দিয়েছে এবং 9 সদস্যের একটি আন্ত মন্ত্রণালয় টিম গঠন করেছে। তারা 19 জুলাই বাণিজ্য মন্ত্রণালয় চিঠি দিয়েছে তাদেরকে, ইভেলিকে তার উত্তরও তারা দেয়নি, এবং 26 আগস্টের মধ্যে তাদের গ্রাহকদের তালিকা দিতে বলেছে, সেটিও তারা দেয়নি, এবং 3য় দফায় 2 সেপ্টেম্বর পর্যন্ত তাদের সময় বাড়িয়ে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। তাহলে এটি কেন, যেখানে দেখা যাচ্ছে স্পষ্ট প্রতারণা এবং জালিয়াতি, এবং আপনি বলেন যে ক্রিমিনাল অফেন্স, সেখানে এই যে সময় বর্ধিতকরণের যে প্রক্রিয়া চলছে, এটিকে আপনি কীভাবে দেখবেন বা কারা এর সঙ্গে জড়িত বলে মনে হয় আপনার কাছে? এটাকে আমি 2 ভাগে দেখবো। একটা ভাগ হচ্ছে যে জালিয়াতিটা করা হয়েছে সেটা এই ই-কমার্স প্রতিষ্ঠানটি প্রত্যেকটা কাস্টমারের সাথে করেছে। এখন আমরা যখন পেনাল কোড অথবা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট আইনের আন্ডারে ফেলবো, যেই সাপ্লায়ার অথবা কাস্টমারের সাথে করেছে সেই সাপ্লায়ার অথবা কাস্টমারকে আইনি পদক্ষেপটা নিতে হবে। নাও এখানে একটা কথা আছে, এই সাপ্লায়ার অথবা কাস্টমারকে যদি আমি ইন্ডিভিজুয়ালি ধরি, তারা অনেকেই লোভের বশবর্তী হয়ে এই কাজগুলো করেছে, ওনারা লোভ সংবরণ করতে পারে নাই, এবং ই কমার্স প্রতিষ্ঠান যে মিথ্যা আশ্বাস দিয়েছে ওনারা এখনো সেই মিথ্যা আশ্বাসের আন্ডারেই আছেন। না, ওনাদের হয়তো ঘুম এখন ভাঙবে না, না ভাঙলে হয়তো পরে ভাঙবে না। এটিকে আপনি বলুন যে এই যে রেগুলেটরি কমিটি যেগুলোর কথা বলেন যে সময় বর্ধিত করেই যাচ্ছে, তাহলে এটি কেন? জি, আমি আসছি। এখন কাস্টমার করবে না, কিন্তু এখানে একটা রাষ্ট্রের দায়িত্ব আছে। কেন রাষ্ট্রের দায়িত্ব আছে? বিকজ এখানে ই কমার্সের ভবিষ্যৎ, ই কমার্সের রেপুটেশন ইনভলভ। বাংলাদেশের অনেকগুলো সাকসেসফুল ই কমার্স যেটা পার্ট অফ ডিজিটাল বাংলাদেশ, যেটাকে আমরা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের সাকসেসফুল একটা মাপকাঠি হিসেবে দেখি। পাঠাও বলেন, আজকের ডিল বলেন, আপনার ফুড পান্ডা বলেন, সহজ বলেন, অনেকগুলো নাম যারা সাকসেসফুল, বিদেশ থেকে সিলিকন ভ্যালি থেকে শুরু করে ইউরোপ আমেরিকার অনেক, অস্ট্রেলিয়ার অনেক বড় বড় ইনভেস্টররা ইনভেস্ট করেছে। সেই জায়গাটাতে এসে এই প্রতিষ্ঠানের মতো যে ফ্রডুলেন্ট কাজে ব্যস্ত, মানি লন্ডারিং এ ব্যস্ত, এই সন্দেহগুলো আসে, এগুলো সন্দেহজনক কাজ এবং এগুলোকে খতিয়ে দেখো। সেখানে হোয়াট সিগন্যাল উই আর গিভিং টু দ্য ইনভেস্টর্স, ইন্টারন্যাশনাল ইনভেস্টর্স, এটা একটা চিন্তা। আরেকটা হচ্ছে সরকারি 3-4টা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতার কথা বলা হচ্ছে, বাট আমি এটাকে একটু অন্য দৃষ্টিকোণ দিয়ে দেখবো। হয়তো সেটা আছে, বাট সরকারি অফিসগুলো কি জানে না? প্রশ্ন সেখানেই, এটা কি শুধুমাত্রই সমন্বয়হীনতা? না, অবশ্যই না। যেখানে কমার্স মিনিস্ট্রি বলে দিয়েছে চিঠি দিয়ে, দুদককে বলেছে ওদের বিরুদ্ধে মামলা করো, অ্যাকশন নাও। আইসিটি মিনিস্ট্রি, বাংলাদেশ ব্যাংক, কম্পিটিশন কমিশন এবং কনজিউমার প্রোটেকশন অথরিটি, এই সবগুলো প্রতিষ্ঠানেরই রুল অফ বিজনেস ভেরি স্পেসিফিক। সবার উচিত ছিল এদেরকে খুঁটিয়ে দেখা এবং তখনই ধরা। এখন 1 বছর আগে বাংলাদেশ ব্যাংক প্রথম এটা ট্রিগারটা ধরেছে যখন ব্যাংকটা ওদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করলো, তারপরেই সবার সচেতন হওয়া উচিত ছিল। মেবি আমরা একটু টলারেন্স দেখিয়েছি সরকারি লেভেল থেকে, এটা রাষ্ট্রীয়ভাবে বদান্যতা দেখানো হয়েছে। বাট দেখেন আরো একটা বদান্যতা দেখানো হয়েছে। ধন্যবাদ আপনার কাছে। আমি আবারও আসবো। নজরুল কবির, আপনি কি বলবেন আলোচনা শুনে? ধন্যবাদ। ফোনটা নেওয়ার পরে আপনার কাছে আমি আসি। দর্শক, আপনার পরিচিতি বলুন সংক্ষেপে আপনার প্রশ্নটি। জি, আমি মোহাম্মদ আরিফুজ্জামান বলছি মাদারীপুর থেকে। জি, আমার প্রশ্ন হচ্ছে, এই যে ই কমার্স নামে এত সুন্দর নাম দিয়ে একটা প্রতিষ্ঠান করা হয়েছে, যার অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকে প্রথিতযশা অর্থনীতিবিদ যা আছেন, তারা তো তাদের কার্যক্রম সম্পর্কে আগে থেকেই জানতেন যে তারা এই 100 টাকার একটা পণ্য 30 টাকা বা 40 টাকায় দিয়ে দেবে। এটা আসলে বাস্তবে তো আসলে সম্ভব না, অসম্ভব। তো এইটা কি করে বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তারা বা যারা নীতি নির্ধারক আছেন তারা এটাকে অনুমোদন দেন? ধরুন আমি নিজেও কিন্তু এই যে এর আগে ছিল MLM কোম্পানি, এগুলি আসলে ঘুঘু দিয়ে ঘুঘু ধরার একটা ফন্দি ছাড়া আর কিছুই না। প্রতারণা মানে
এটা যে কেউ একটু বুদ্ধি শুদ্ধি যার আছে সেই কিন্তু বুঝতে পারে যে এটা প্রতারণা ছাড়া সম্ভব না। আমি নিজে প্রতারিত হয়েছি ডেস্টিন। তো এই ই কমার্সটা বা ইভ্যালি বা এই জাতীয় প্রতিষ্ঠান তো এইরকমই। না আপনি জনাব দর্শক, আপনি বোঝার পরেও আপনি কেন এই প্রতারণার ফাঁদে পা দিয়েছিলেন বা দেন? হ্যাঁ, এটা যদি প্রশ্ন করেন আমি জবাব দিব। এখানে গ্রাহকের মনস্তত্ত্বটা কি বলুন তো? আমি আমার এক আত্মীয় আমাকে এসে বলছিল যে আপনি যদি এই পলিসিটা নেন ডেস্টিনির ট্রি প্লান্টেশন, তাহলে আমার চাকরিটা পার্মানেন্ট হয় বা আমি একটু ভালো থাকতে পারি। তো আমি আসলে ওই সময় ৬,০০০ টাকা আমার কাছে তেমন বড় অ্যামাউন্ট মনে হয় না। যদি আমার ওই আত্মীয়টা যদি প্রোভাইডেড হয় তাহলে মনে করো আমি না পেলেও আমি এইভাবেই কিন্তু দিয়েছি। কিন্তু আসলে তো এইভাবে তো হাজার হাজার লক্ষ লক্ষ গ্রাহকদের কাছ থেকে টাকা নিয়েছে। এটা কিন্তু একটা মানে আপনিও তার ভিতরে একজন। ধন্যবাদ। আমি আবারও ধন্যবাদ আপনাকে অংশ নেওয়ার জন্য। নজরুল কবির, আপনি বলুন। আমি জানি না ঠিক সময় আর কতক্ষণ আছে, তবে যেই কথাটা বলতে চাই, যে তিনজনের কাছ থেকে আলোচনা শুনলাম এবং সর্বশেষ যেই দর্শক, আমি এখানে একটি ছোট কথা বলতে চাই। এখানে ই কমার্সের ফাহিম মাসরুর আছেন। ই কমার্স এই বিষয়টিকে একেবারে ধ্বংস করে দেওয়ার একটি বড় উদ্যোগ এবং সমন্বিত উদ্যোগ মনে হচ্ছে আমার। কারণটা হচ্ছে মানে চুরি করতে বলবেন, আবার মানে গৃহস্থকে সজাগও থাকতে বলবেন, এমনটি তো হতে পারে না। যেটি আমার দর্শক বুঝলো সেটি বাংলাদেশ ব্যাংক বুঝলো না। শুধু পাঠাও মানে শুধু আমি ইভ্যালিকে নিয়ে কেন বলছি, আমরা একটা সমন্বিতভাবে লোভী সমাজে বাস করি। আমরা এই যে গ্রাহক পর্যায় থেকে শুরু করে সবার মধ্যে মানে কিভাবে ফাঁক দিয়ে কাজ করা যায় সেই রকম একটি সংস্কৃতির মধ্যে আমরা ঢুকে গিয়েছি। আজকে যদি খুব সহজভাবে হতো যে আমি টাকা দিব পণ্য কিনবো, এখন আজকে আপনি খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে হঠাৎ করেই গত 2 মাসে সমস্ত গণমাধ্যমে, আপনি টেলিভিশন, রেডিও, সংবাদপত্রে ইভেলের বিজ্ঞাপন বেড়ে গেছে। তাহলে গণমাধ্যমেরও তো একটা দায়বদ্ধ আছে সমাজে। সেও তো সমাজকে বলবে, তার দর্শকদেরকে বলবে যে এই জিনিসটি এই বাস্তবতায় আছে। আমরা তো সেই কাজটিও করছি না। অর্থাৎ সম্মিলিত একটি ঠকবাজি সংস্কৃতির মধ্যে আমরা ঢুকে পড়েছি। এটি আমরা শেয়ার বাজারের ক্ষেত্রে দেখেছি, এটি আমরা ডেস্টিনির ক্ষেত্রে দেখেছি, এটি আমরা যুবকের ক্ষেত্রে দেখেছি, এবং আমরা অতীতের এই প্রত্যেকটির প্রবণতা সকলেই তার স্টক হোল্ডার বলতে চেয়েছেন আপনি এই চক্রের। আমি বলছি যে ডেস্টিনিতে যারা লগ্নি করেছিল, আপনি দেখেন শেয়ার বাজারে যারা লগ্নি করেছে, প্রত্যেকটি জায়গার মধ্যে একটি ঠকবাজি প্রবণতায় আমরা গিয়েছি। রাতারাতি শেয়ার কেনার ক্ষেত্রে যেরকম হয়েছে, এবং যদি আমি জানি না শেষ পর্যন্ত কেউ করবেন কিনা, মানে আমার শতভাগ সন্দেহ আছে যে এটির শেষ পর্যন্ত বড় কিছু হবে, একটি পর্যায় পর্যন্ত থাকবে, তারপরে এটা অফ হয়ে যাবে। কারণ আজকে যে আলিশা মার্টকে আবার এত প্রপোজাল দেখছে, আমরা গণমাধ্যমে এত প্রপোজাল হচ্ছে, দুদিন পরে যে ইভ্যালি আলিশা মার্টের মতো অবস্থা, আলিশা মার্ট যে ইভ্যালির মতো অবস্থা করবে তার কি গ্যারান্টি আছে? সমাজে এই কারণেই বলছি আমি যে রেগুলেটরি কমিশন বলতে যেই জায়গাগুলো রয়েছে, রেগুলেটরি প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, তাদেরকে সেই জায়গায় যেতে হবে। আর আপনি বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে আমাদেরও কিন্তু একটি নৈতিক দায়িত্ব রয়েছে যে আমার 1000 টাকার জিনিসটি কেন আমাকে 200 টাকায় দিয়ে দিচ্ছে, এটি তো হওয়ার কথা না। আমি কেন সচেতন নাগরিক হিসেবে সেই কোয়েশ্চেনটি করছি না? ঠকবাজি সমাজে এই কাজটি হয় যে অন্য কি করলো তা না, ওই যে ইয়ের মতো অনেকটা উট পাখি, উট যেমন বালিতে মুখ ডেকে রাখে, মনে করে সে বেঁচে গেল, আমরাও সেরকম একটি জায়গায় ডে বাই ডে যাচ্ছি যে আমরা সেই বালির মধ্যে উটের মতো মুখ ডেকে রেখেছি। আমার প্রশ্নটি হচ্ছে যে আজকে হাজার হাজার যখন গ্রাহক তৈরি হয়েছে, তার মধ্যে তাহলে তো তারা প্রতারিত হবেনি, জেনে শুনেই গেছেন। এখন উল্টো কথাও কিন্তু মার্কেটে আসছে যে এত বড় একটি মার্কেট যখন ই কমার্স তৈরি করে ফেলেছে, তাহলে এত লাখ যখন গ্রাহক হয়েছে, সেই গ্রাহকদেরকে তো আমাদের ধরতে হবে। কারণ যারা যে অন্য যারা আছেন, যাদের কাছ থেকে এই পণ্যগুলো নেওয়া হয়েছিল, 600 কোটির জিনিস মাত্র 2 কোটি টাকা জমা দিয়ে 600 কোটির জিনিস সাপ্লাই দিয়ে দিচ্ছিলেন, কারণ তিনিও দেখেছিলেন একটি বড় সাপ্লাই চেন তারা পেয়েছে। ফলে প্রত্যেকেরই কিন্তু এখানে লোভী মানসিকতারা কাজ করেছিল। অথচ এই ইভ্যালি হয়ে উঠতে পারত আমাদের কিন্তু একটি বড় ধরনের ই কমার্সের বাজারের জায়গা, এটি উদাহরণ হয়ে পারত একটি পজিটিভ থিঙ্কিংয়ের জায়গা। সেই কাজটি কিন্তু আমরা করতে ব্যর্থ হলাম সম্মিলিতভাবে। আমি শুধু আলিবাবাকে আমাজন বা এরকম হতে পারতো আপনি বলতে চেয়েছেন? অবশ্যই সেই সম্ভাবনা এখনো আছে, যদি আমাদের লোভী মানসিকতা, ঠকবাজি মানসিকতা বলছেন। প্রত্যেকের জায়গায় টেলিফোন আছে, ফোনটি নিয়ে দর্শক আপনার পরিচিতি বলুন প্রশ্নটি। আমার নাম মোহাম্মদ মোস্তফা প্রধান, আমি চাঁদপুর থেকে বলছি। জি বলুন। আমি অবশ্য জানি না
সেই কারণে আপনাদের কাছ থেকে জানতে চাই, ই কমার্স খুলতে বাংলাদেশ সরকারের বা কোনো মন্ত্রণালয়ের কি কোনো অনুমোদন লাগে? এক। 2 নম্বর কথা হলো, যদি লাগে তাহলে তাদের কি কোনো সিকিউরিটি জমা নেয়? যেমন একটা ব্যাংকের শাখা খুলতে 5 কোটি 10 কোটি টাকা সিকিউরিটি দিয়ে একটা ব্যাংকের শাখা বাড়াইতে হয়। ই কমার্সের এরকম কোনো সিকিউরিটির রোডম্যাপ আছে কিনা সরকারের সাথে, এইটাও আমি জানতে চাই। 3 নম্বর প্রশ্ন, আমি ওনাদেরকে একটা এই যে ইভালিতে একটা গাড়ির জন্য টাকা দিয়েছিলাম 1 লক্ষ টাকা। আমিও এই একজন বক্তব্যী, এখন আমিও বিপদে। এই জন্য আমি জানতে আপনাকে চাইলাম কত যে টাকার সরকারের গাড়ি কোনো কত দায়- টাকা মূল্যে দিতে দিয়েছিল? তো প্রিয় দর্শক, আপনি বলুন যে আপনাকে কত টাকার গাড়ি কত টাকা মূল্যে দিতে চেয়েছিল বলে আপনি দিয়েছিলেন জমা? 2,35,000 টাকা, 2,35,000 টাকা। কি মডেলের গাড়ি, কি গাড়ি? এই যে কিনা অ্যাপাচি। মোটরসাইকেল? জি। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পর্যায়ে আমি ফাহিম মশরুর এটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট লোক জবাব জি দিতে। আমি জনাব ফাহিম মশরুর আমি আছেন? এই পর্যায়ে হচ্ছে নাজের, নিশ্চয়ই এই আলোচনা আমি করবো। জনাব নাজের হোসেন, আপনি বলুন যে আমরা লক্ষ্য করেছি যে আরেকটি রিপোর্ট আমরা একটু লক্ষ্য করেছি যে এরপরে এগুলো ঘটনা জানার পরেও কিন্তু দেখেছি যে ভ্যালিতে একটি রিপোর্ট এসছে যে 200 কোটি টাকার মতো অর্ডার প্লেস করেছে বিভিন্ন লোকে জানার পরে। এই যে মনস্তত্ত্বটা কেন, এরপরেও কেন এগুলো হচ্ছে? যেমন এই প্রিয় দর্শক জমা দিয়েছেন 1 লক্ষ টাকা, এটি কেন? দর্শকও কিন্তু বলেছেন এবং আমাদের আগের আলোচকরাও বলেছেন, এটা আসলে ওই যে ইবেলির যে বিষয়টা আমাদের একটু আগে নজরুল ভাইও বলেছেন, এই বিষয়টা সেটা হলো যে আমরা একটা লোভী সমাজের বসবাস করছি, মানে সবার ভিতরে একটা লোভটাকে সংবরণ করা যায় নাই, যার কারণে ইবেলিতে আমরা জানার পরেও মানে এই অর্ডার গুলো আমরা প্লেস করছি, আমরা টাকা দিচ্ছি। তো এক্ষেত্রে আমরা একটা অসৎ কাজকে উৎসাহিত করছি। তো এই কারণে এখানে আমাদের বক্তারাও অবশ্যই দায়ী, এবং নজরুল ভাই যথার্থই বলেছেন, এখানে যে বিভিন্ন মিডিয়াতে যে ইবেলের মতো প্রতিষ্ঠানগুলি এত বিজ্ঞাপন দিচ্ছে, তাদের অর্থের উৎস কোথায়? তবে এই বিষয়টা আমাদের খোঁজা উচিত সব জায়গা থেকে। তার আগে আমি একটা কথা বলতে চাই, আমি যেটা আগেই বলছিলাম, আমাদের দেশে ওই নজরুল ভাই একটুখানি বলছে ডেস্টিনি, হলমার্ক বা আরো যুবক, এরকম প্রতিষ্ঠান যারা এরকম অসাধু কর্মকাণ্ড করে পরবর্তীতে ধরা পড়েছে, তাদের কিন্তু কোনো ধরনের পানিশমেন্ট হয় না। ধরুন কয়দিন আগে আমরা দেখলাম যে ডেস্টিনির যিনি চেয়ারম্যান, উনি হাসপাতালে বসে জুম মিটিং করতেছেন। তো এখন যদি অবস্থাটা সেরকম হয়, তাহলে আরেকজন যে উদ্যোক্তা, ছোট ব্যবসায়ী, সেও চিন্তা করবে যে আমিও একদিন ডেস্টিনির চেয়ারম্যানের মতো এরকম হতে চাই, আমিও একটা চ্যানেল করতে চাই, আমি একটা পত্রিকা খুলতে চাই, আমি আর একটা নাজের হোসেন, আপনি বলেন যে যেখানে ডেস্টিনি ঘটনা আমাদের সামনে আছে এবং তারপরে যে ভ্যালি ঘটনাটার পরেও আমরা দেখছি যে এখানে মানুষ প্লেস করছে অর্ডার, তাহলে রেগুলেটরি যে কমিটিগুলো আছে, তাহলে এই জানার পরেও তারা কেন নীরব আছে বা তারা কেন কাল? খুবই দুর্ভাগ্যজনক ঘটনা যে বাংলাদেশে ব্যবসা করতে গেলে কোন ধরনের নিয়ম কারণের মানে কেয়ার করা লাগে না। আপনি যদি সরকারি দলের সাইনবোর্ডটা ব্যবহার করেন তাহলে হয়ে যায়। আমরা অনেক সময় মিডিয়াকে ব্যবহার করি, আর একটা সময় সরকারি দলের লোকজনকে ব্যবহার করি। এটা ব্যবহার করে মানে অসাধু কর্মকাণ্ডটা করা খুবই সহজ, যার কারণে আজকে এই যে মানে অর্থাৎ বলতে চেয়েছেন যারা পর্যবেক্ষণ করবে যে রাষ্ট্রের যে কাঠামো তারা অনেক দুর্বল, আপনি বলতে চেয়েছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী মঙ্গলবার আবারও দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ।